আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ফয়সাল আহমেদ, অধ্যয়নরত আছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল কুটেক্সে। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করবা। ওয়ালাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রায় অনেকদিন পর তোমাদের জন্য ভিডিও বানানো হচ্ছে, প্রায় 2 মাস বলা যেতে পারে। তো এতদিন আমার অনেক প্রবলেম ছিল, এই কারণে আর কি ভিডিওগুলো বানানো হয়নি। আমার যেগুলো অধ্যায় বাকি আছে অনশুট, ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি এই কয়েকদিনের মধ্যে আর কি সেগুলো কমপ্লিট করে দিব। তো আজকে আমরা করব মহাকর্ষ অভিকর্ষের পর্ব নাম্বার 2। পর্ব নাম্বার 1 অলরেডি এর আগে হয়ে গেছিল। তো আজকে আমরা করব কত? পর্ব 2। তো পর্ব দিয়ে আমরা আলোচনা করব মুক্তিবেগ এবং কৃত্রিম উপগ্রহ যে ছিল সেই কৃত্রিম উপগ্রহের ব্যবহার নিয়ে, এই দুইটা টপিক নিয়ে। তো সর্বপ্রথম আমরা দেখব মুক্তিবেগ। দেখো, মুক্তিবেগের সংজ্ঞার মধ্যে কি বলছে, যে সর্বাপেক্ষা কম বেগে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে বা উপরের দিকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসে না। এখানে একটা কথা বলছে যে কম যে বেগে, এই মনে এটা একটু মনে রাখবা, যে মিনিমাম বেগ, যে বেগে নিক্ষেপ করলে সেটা পৃথিবীতে আর ফিরে আসবে না। তো এখানে দেখো একটা চিত্র আছে, এটা হলো পৃথিবীর উপর থেকে একটা বস্তুকে আমরা নিক্ষেপ করলে, অল্প বেগে নিক্ষেপ করলে সেটা পৃথিবীতে ফিরে আসে, আর একটু বেশি বেগে নিক্ষেপ করলে সেটা একটু দূরে গিয়ে পৃথিবীতে ফিরে আসে, আরো একটু বেশি বেগে নিক্ষেপ করলে সেটা দেখা যাচ্ছে যে উপত্যকার পথে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে। আমরা যদি স্কেপ ভেলোসিটি দেই তখন এই বস্তুটি আর এখানে থাকে না, তখন সেটা মহাশূন্যে চলে যায়। ওকে, এটাই হলো আমাদের এখানকার মূল বিষয়। এখন এটাই আমরা পড়াশোনা করব। এখানে একটা দেখো চিত্র, ধরো এটা আমাদের যে কোনো একটা গ্রহ, এটা আমরা ধরে নিলাম যে কোনো একটা গ্রহ। এটা যে পৃথিবী হতে হবে এমন না, মঙ্গল, বুধ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, যে কোনো গ্রহই আমাদের হতে পারে। তো এই গ্রহের ব্যাসার্ধ হলো আমাদের আর, এবং এই গ্রহের ভর হলো আমাদের এম। ঠিক আছে, এটা দেওয়া আছে। তো আমরা বোঝার সুবিধার্থে আপাতত এটা পৃথিবী ধরে নিচ্ছি। এখন বলছি যে আমরা তো জানি যে প্রত্যেকটি বস্তুর একটা কি থাকে, মহাকর্ষীয় ক্ষেত্র থাকে, রাইট? তো এই যে আমাদের গ্রহটা আছে, এই গ্রহটার অবশ্যই মহাকর্ষীয় ক্ষেত্র আছে। তো এটা হলো আমাদের সেই মহাকর্ষীয় ক্ষেত্রের সীমা। তো এই গ্রহর জন্য এই মহাকর্ষের বাইরের যে কোনো বিন্দুকে আমরা অসীম হিসেবে কি করি, বিবেচনা করি কিন্তু, রাইট? যে মহাকর্ষীয় কোনো একটা বস্তুর জন্য যে মহাকর্ষীয় ক্ষেত্র পাই, সেই ক্ষেত্রের বাইরে যে কোনো বিন্দু তার জন্য অসীম হিসেবে বিবেচনা হয়। এখন আমরা কি করব, আমরা একটা এম ভরে, ছোট হাতের একটা এম ভরের বস্তুকে, উপরের দিকে ছুড়ে ফেলবো। ঠিক আছে, তো একটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। ধরো আমি 10 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করছি, দেখা গেল বস্তুটি একটু উপরের দিকে উঠে আবার নিচের দিকে পড়ে যাবে। এবার ধরো আমি 10 মিটার না, এবার আমি ধরো 100 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করছি, তখন দেখা গেল বস্তুটি আরো একটু উপরে উঠে আবার নিচে নেমে গেল। এবার ধর আমি তোমাকে বললাম, আচ্ছা এবার আমি 300 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম, তখন দেখা গেল, এক্সাম্পলটা ভালো করে বুঝবা, তখন দেখা গেল যে বস্তুটি উপরের দিকে উঠে একদম যখন এই আমাদের মহাকর্ষ ক্ষেত্রের যে শেষ বিন্দুটা ছিল জাস্ট এখানে চলে আসছে, তখন তার বেগ হয়েছে কত? 0। অবশ্যই আমরা যে 10 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করি, সর্বোচ্চ বিন্দুতে বেগ 0 হয়ে যায়, তাই সে আবার নিচের দিকে পড়ে যায়, রাইট? সর্বোচ্চ বিন্দুতে বেগ কি হয়ে যায়? 0 হয়ে যায়, তাই সে আবার নিচের দিকে পড়ে যায়। তো যখন 300 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে, দেখা যাচ্ছে যে একদম যখন এই মহাকর্ষ ক্ষেত্রের একদম শেষ পয়েন্টে গিয়ে পৌঁছাইছে, তখন তার বেগটা হয়ে গেছে 0। তখন এই বস্তুটার দেখা যায় আমাদের এই মহাকর্ষ ক্ষেত্র বা এই গ্রহটার এম ভরের যে ক্ষেত্র ছিল তার মধ্যে আবার ফিরে আসে না, সেটা শূন্যে চলে যায়, যেহেতু সে অসীম বিন্দুটা অতিক্রম করে ফেলছে। তখন সে এই ইনফিনিটি, অসীমে চলে যায়। এবার ধরো 300 জায়গায় আমি তোমাকে বললাম, সে ধরো 400 মিটার/সেকেন্ড বেগে আমি এবার নিক্ষেপ করছি, তখন দেখা গেল বস্তুটি উপরের দিকে উঠছে, এবং এই আমরা যে একটা ইমাজিনারি লাইন কল্পনা করতেছি ইয়ের জন্য, মহাকর্ষ ক্ষেত্রের জন্য, ওই বিন্দুতে গিয়ে তার বেগটা ধরো আমি তোমাকে বললাম ধরো যে 100 মিটার/সেকেন্ড থেকেই যায়, এবং সে 100 মিটার/সেকেন্ড বেগে এখান থেকে অসীমে প্রবেশ করে। এখানে গিয়ে কিন্তু অসীমে প্রবেশ করছে, যখনই অসীমে প্রবেশ করছে তখনই তার বেগটা, শেষ বেগটা হয়েছে 0। বাট এবার তার শেষ বেগ কত হয়েছে? 100 মিটার/সেকেন্ড। এরপরে যদি ধরো আমি 400-র পরে 500 মিটার/সেকেন্ড দেই, দেখা যাবে যখন অসীমে প্রবেশ করে তখন একটা ভেলোসিটি নিয়ে সেটা প্রবেশ করতেছে। এর মানে তোমাদের আমি কি বোঝাইলাম?
এক্সাম্পলটা তার মানে এটা, যেখানে তো দেখা যাচ্ছে এগুলো তো মুক্তিবেগ হবে না, কারণ 10 মিটার 100 মিটার এগুলোর ফলে এই বস্তুটি আমাদের অসীমে যাইতেই পারে না। বাট 300 মিটার/সেকেন্ড বেগেও অসীমে যাই, আবার 400 মিটার/সেকেন্ড বেগে যখন নিক্ষেপ করি তখনও অসীমে যাই। এরপর আমি যদি আরো বেশি বেগে নিক্ষেপ করি তখনও তো অসীমে যাবে। তো আমরা কোনটাকে মুক্তিবেগ হিসেবে বিবেচনা করব? যে ক্ষেত্রে আমাদের শেষ বেগ শূন্য হয়, অসীমে প্রবেশের সাথে সাথে আমাদের শেষ বেগ শূন্য হয়, সেইটাই হলো আমাদের মুক্তিবেগ। তার মানে যে বেগে নিক্ষেপ করলে, আবার বলতেছি, যে বেগে নিক্ষেপ করলে সেটা কোনো রকমে অসীমে প্রবেশ করে, তার মানে এটাই হলো আমাদের সর্বনিম্ন সেই বেগ। তো এক কথায় আমরা বলতে পারি সর্বনিম্ন যে বেগে নিক্ষেপ করলে, যে বেগে নিক্ষেপ করলে কোনো রকমে অসীমে পৌঁছায়, কোনো রকমে অসীমে পৌঁছায়, অসীমে পৌঁছায়, সেই বেগকে আমরা কি বলবো? সেই বেগকে আমরা বলবো মুক্তিবেগ। তো আশা করি বুঝতে পারছো, এই কনফিউশনটা থাকবে না। অনেকের মনে হতে পারে যে তাহলে এর থেকে যদি বেশি বেগে দেয় তাহলে সেটা কি মুক্তিবেগ হবে? না, 400 মিটার/সেকেন্ড মুক্তিবেগ হিসেবে বিবেচনা হবে না, কারণ মুক্তিবেগের সংজ্ঞার মধ্যেই লেখা আছে যে সবচেয়ে কম যে বেগে নিক্ষেপ করলে সেটা অসীমে যে পৌঁছায়। তার মানে অসীমে যে পৌঁছানো মানে কোনো রকমে পৌঁছানো। ঠিক আছে? তো আশা করি এটা আমরা বুঝতে পারছি। এবার আমরা প্রমাণে যাব। দেখো, আমরা এখানে বুঝতে পারলাম যে আমাদের এখানে দুইটা বেগ থাকে। একটা হলো, অ্যাকচুয়ালি আমরা তো বেগ দেই না, আমরা একটা গতিশক্তি দেই। তো এটা আমি তোমাদের আর একটা স্লাইডে দেখাই। ওকে, তো এখানে আমরা এখন কি দেখবো? ধরো এটা হলো আমাদের যে কোনো একটা গ্রহ, এটা হলো আমাদের সেই ক্ষেত্রের রেখা। এখন আমরা কি করব? এটা হলো আমাদের ছিল আর ব্যাসার্ধ, আর এটা হলো এম ভরের বস্তু। আমরা সরি, বড় হাতের এম ভরের একটা গ্রহ, আমরা ছোট হাতের এম ভরের একটা বস্তুকে এখানে এই যে বেগে নিক্ষেপ করব সেটার নাম হলো ভিই বেগ। এটা দ্বারা বোঝায় স্কেপ ভেলোসিটি। আর আমরা তো বললাম স্কেপ ভেলোসিটি যখনই হবে তখন এই বিন্দুতে যখন পৌঁছাবে তখন তার শেষ বেগ অটোমেটিক্যালি কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তো আশা করি এটুকু আমরা বুঝছি। তো এইখানে আমরা অবশ্যই কোন শক্তি ইউজ করতে পারবো? কৃতঘাত ইজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, তার মানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডেল কে। তো এই মহাকর্ষীয় ক্ষেত্রে কৃতঘাতের সূত্রটি আমরা জানি, জি এম এম, এম ছিল বড় হাতের, এম ছিল গ্রহের ভর, ছোট হাতের এম ছিল বস্তুর ভর। জি এম এম 1/x ইনিশিয়াল, এটা আমি তোমাদের পার্ট 1-এ আলোচনা করছি। 1/f এক্স ফাইনাল ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন মানে কি? ওই যে হাফ এম ভিই তারপর স্কোয়ার মাইনাস হাফ এম, শেষ বেগ ছিল আমাদের জিরো, তারপর স্কোয়ার হবে। তাহলে এখন আমরা এখান থেকে বলতে পারি যে জি এম এম 1 ভাগ ইনিশিয়ালি, দেখো তো এম ভরের বস্তুটি ইনিশিয়ালি কত দূরত্বে ছিল? কেন্দ্র থেকে, এই গ্রহের কেন্দ্র থেকে আর দূরত্ব ছিল, আর ফাইনাল দূরত্ব কত তার? এই গ্রহের কেন্দ্র থেকে। এটা যেহেতু আমাদের অসীম হিসেবে বিবেচনা হয়েছে, তার মানে এবার ইনফিনিটি দূরে আছে, তাই এখানে কি আসবে আমাদের? ইনফিনিটি সমান, এখানে আসবে আমাদের হাফ এম ভিই তারপর স্কয়ার, উভয় পাশ থেকে এম আর এম কাটা গেল, তারপরে 1/ইনফিনিটি মানে কত? জিরো আসবে। তো এখানে আমরা পাবো জি এম ভাগ আর সমান সমান ভি স্কোয়ার ভাগ টু। এখান থেকে আমরা খুব সুন্দর একটা সূত্র পাবো, সেটা হলো ভিই সমান রুট ওভার 2gm ভাগ আর। এটা হলো আমাদের মেইন সূত্র। এটা আমাদের কিসের সূত্র? মেইন সূত্র। কিসের? মুক্তিবেগের। যে ভি সমান সমান রুট ওভার 2gm ভাগ আর। তাহলে এটা মনে রাখো এখান থেকে, যে কোনো গ্রহের স্কেপ ভেলোসিটি ভি সমান সমান রুট ওভার 2gm ভাগ আর। তো এবার এই সূত্র থেকে আমরা আরো দুইটা সূত্র সৃষ্টি করব। তাহলে চলো আমরা সেটা বের করি। আচ্ছা, আমরা তো সেই ছোট্ট বয়স থেকে জানি যে জি সমান সমান জি এম ভাগ আর স্কোয়ার, রাইট? তো জি এম সমান আমরা কি লিখতে পারি? জি এম সমান আমরা লিখতে পারি জি আর স্কোয়ার। তো আমাদের এখানে 1 নম্বর সূত্র কি ছিল? যে ভিই সমান ছিল রুট ওভার 2gm ভাগ আর। তো এই জিএম সমান সমান আমরা কি লিখতে পারি? জি আর স্কোয়ার লিখতে পারি। তো এই জি আর স্কোয়ার যদি লিখি তাহলে দেখো তো এখানে কি সূত্র আছে? রুট ওভার 2g r স্কোয়ার ভাগ আর। এই আর 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 স্কোয়ার কাটা গেল, তাহলে আসলো রুট ওভার 2gr। তার মানে ভিই সমান আমরা আর একটা সূত্র পাচ্ছি, সেটা কি? ভিই সমান রুট ওভার 2gr, রাইট? তো এখানে আমাদের বিষয়টা হলো যে কোনটার পরিচয় কি একটু ভালো করে দেওয়া যায়। এই এমটা হলো আমাদের গ্রহের ভর, গ্রহের ভর, আর এই আটটা হলো আমাদের গ্রহের ব্যাসার্ধ, গ্রহের ব্যাসার্ধ।
আর এখানকার জিটা কি, ওই গ্রহের পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ, আবার বলতেছি পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ। আর আরটা কি, গ্রহের ব্যাসার্ধ, গ্রহের ব্যাসার্ধ। এবং আমরা যদি এই সূত্রের দিকে ভালো করে তাকাই তাহলে দেখবা এই স্কেপ ভেলোসিটি কিন্তু আমাদের কত ভরের বস্তুকে আমরা নিক্ষেপ করতেছি সেই ভরের উপর কিন্তু ডিপেন্ড না, মানে ছোট হাতের এম এর উপর কিন্তু ডিপেন্ড না। এখান থেকে এমসিকিউ একটা মাস্ট আসবেই কোথাও না কোথাও তোমার, যে এই ছোট হাতের এম এর উপর যে ডিপেন্ড করে না, এটা নিয়ে দেখবে ঘুরায় পেঁচায় তোমাকে একটা এমসিকিউ দিবে। তো আমাদের কিন্তু এটা থাকলো। এই সূত্র থেকে আমরা আর একটা সূত্র আনতে পারি। ভাই কোনটা? দেখো তো, আমরা কি জি সমান সমান একটা সূত্র পড়ছিলাম না, 4/3 পাই আর রো জি, এই সূত্র কিন্তু আমরা পড়ছিলাম, রাইট? তাহলে এখানে আমরা কি লিখতে পারবো দেখো তো, এখানে যে আমাদের জি ছিল, আমরা যদি এখানে এই সূত্রটা বসায় দেই, এখানে তোমাদের বসায় দেখাই, ভিই সমান √2 গুণন জি এর মান ছিল 4/3 পাই আর রো জি। তো এখানে দেখো তো আমাদের 4/3 পাই আর রো জি গুণন জি এর মান, আর এখানে একটা এক্সট্রা আর ছিল, তাহলে কি আসছে আমাদের √8/3 পাই আর স্কোয়ার, আর আর গুণ করে আর স্কোয়ার রো জি। এই আর স্কোয়ারের উপর রুটটা আমরা যদি বসাই তাহলে আমরা আরটাকে বাইরে নিয়ে আসতে পারি। তাহলে 3 নম্বর আমাদের কি আসবে সূত্রটা, ভিই সমান আর দিয়ে √8/3 পাই রো জি, এটা হলো আমাদের সূত্র। তাহলে এখানে আমাদের এগুলোর পরিচয় একটু দেওয়া যাক। এই রো এর পরিচয় কি, গ্রহের গ্রহের গড় ঘনত্ব, গড় ঘনত্ব। তো এইটার উপর রুট করলে আবার এটাকে একটু বাইরে নিয়ে আসা যায়, দরকার নেই, তোমরা এভাবেই রাখো, কোনো সমস্যা নেই। তাহলে এটাই হলো আমাদের 3টা সূত্র, ঠিক আছে? এটা হলো আমাদের মুক্তিবেগের 3টা সূত্র। এরপরে আমরা একটু আরেকটা টাইপ আমরা করে নিব এখন, সেটা হলো যে এইচ উচ্চতা থেকে, এইচ উচ্চতা থেকে উচ্চতা থেকে মুক্তিবেগ, মুক্তিবেগ। হ্যাঁ, এইচ উচ্চতা থেকে মুক্তিবেগ, এটা আবার কেমন? তেমন কিছুই না, আগের মতো। এবার ধরে এটা হলো আমাদের গ্রহ, গ্রহ থেকে আমরা এইচ উচ্চতায় গেছি। এবার আমরা এই গ্রহ থেকে এইচ উচ্চতা থেকে একটা এম ভরের বস্তুকে আমরা নিক্ষেপ করব, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রেও কি আমাদের কি মুক্তিবেগ আগের মতো হবে? না, একটু চেঞ্জ আসবে। কিভাবে ভাইয়া দেখো তো, এটা আমাদের ছিল মহাকর্ষীয় ক্ষেত্র ধরো। তো আমরা আগের মতো সূত্র বসাবো, ডাব্লিউ সমান সমান ডেল কে। ডাব্লিউ সমান সমান সূত্র কি আমাদের, জি এম এম 1/x ইনিশিয়াল মাইনাস 1/x ফাইনাল সমান হাফ এম। এবার আমরা এইচ মিটার উচ্চতা থেকে বস্তুটাকে, মানে ভূপৃষ্ঠ থেকে এইচ মিটার উচ্চতা থেকে বস্তুটাকে নিক্ষেপ করব, এর নাম হলো ভিই, ভেলোসিটি। এখানে গেলে তার বেগ কত হয়ে যাবে? 0। তো এবার হবে ভিই তারপর স্কোয়ার, আর এটা আসবে 0, লেখার দরকার নেই। আর উভয় পাশ থেকে এম আর এম কাটা গেলে আসবে জি এম 1/, এবার দেখো ইনিশিয়ালটা কোথায়, ওই গ্রহের কেন্দ্র থেকে বস্তুটি যত দূরত্ব ছিল, দেখো তো এইটুকু ছিল এইচ আর এইটুকু ছিল আর, তার মানে এবার ইনিশিয়াল আছে আর প্লাস এইচ দূরত্বে, মাইনাস 1/, এক্স ফাইনাল কত হবে? ইনফিনিটি, সমান সমান আসবে হাফ গুণন ভিই তারপর স্কোয়ার, রাইট? তো এখানে আমরা 1/, ইনফিনিটি মানে কত? 0। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করে দেখবো ভি সমান সূত্র আসবে √2gm ভাগ আর প্লাস এইচ, এটা আসবে আমাদের সূত্র। তো এই হলো আমাদের একটা সূত্র, এই সূত্র থেকে যখন নিক্ষেপ করব। আবার এই সূত্রটাকে চাইলে পরে আমরা একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারি, কেমন ভাইয়া? আমরা ইচ্ছা করে লব এবং হরে আর প্লাস দ্বারা গুণন করব। তাহলে এখানে আমরা ভিই সমান দেখো তো কি পাবো, √2gm ভাগ আর প্লাস এইচ এবং আর প্লাস এইচ দ্বারা গুণ করবো, তাহলে আর প্লাস এইচ আসবে হোল স্কয়ার, এখানে এক্সট্রা আর প্লাস এইচ আসবে, মানে লব এবং হরকে আমরা কি করলাম, আর প্লাস এইচ দ্বারা গুণ করে দিলাম। আর আমরা তো জানি জিএম সমান কি, জি আর স্কোয়ার, এটা তো আমরা সবাই জানি, জিএম সমান হলো জি আর স্কোয়ার। তাহলে জিএম সমান আমি লিখলাম কত, জি আর স্কোয়ার, জি আর স্কোয়ার। এবার দেখো আমরা হয়তো বা এই সূত্র অবশ্যই পড়ছি,
জি এইচ এর সূত্র ছিল আমাদের জি ইন্টু আর স্কোয়ার ভাগ আর প্লাস এইচ তারপর হোল স্কোয়ার, মানে এইচ মিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণে কিন্তু এই সূত্রটা ছিল। তো এখানে আমাদের দেখো ওই সূত্রটা কিন্তু চলে আসছে, এই যে জি আর স্কোয়ার ভাগ আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটা আমাদের কি ছিল? এইচ মিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের সূত্র ছিল। তাহলে এখানে আমি কি পাচ্ছি? রুট ওভার 2gh ইন্টু আর প্লাস এইচ, রাইট? তাহলে এখানে আমরা ভিই সমান আরেকটা সূত্র পাবো, সেটা কি আসলো? রুট ওভার 2gh, মানে এইচ মিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণ ইন্টু আর প্লাস এইচ, রাইট? তো এটাই ছিল আমাদের দুটো সূত্র। এটা আমাদের কখন হবে? যখন হলো এইচ মিটার উচ্চতা থেকে নিক্ষেপ হবে, তখন আমাদের এই সূত্র। আমরা পড়বো কৃত্রিম উপগ্রহ এই টপিকটা, এবং এটা হলো এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা যদি বলি অভিকর্ষ ত্বরণ জি নির্ণয়, যে আহ্নিক গতির কারণে উচ্চতায় গভীরতায়, যেটা ইম্পর্টেন্ট, এর সাথে সাথে আমাদের মিক্স করে এই কৃত্রিম উপগ্রহর এই টপিকটা কিন্তু আসে, এবং খুবই বেশি ইম্পর্টেন্ট। এটা এখন আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? ধরো এখানে আমাদের একটা গ্রহ আছে, এটা যে পৃথিবী হতে হবে বিষয়টা এমন না। ধরো একটা গ্রহ আছে এম এবং তার ব্যাসার্ধ দেওয়া আছে আর। আমরা এই গ্রহের পৃষ্ঠ থেকে একটা রকেটের সাহায্যে একটা স্যাটেলাইটকে এই উচ্চতায় নিয়ে গিয়ে একটা গতিশক্তি আমরা প্রদান করি, তখন দেখা যায় স্যাটেলাইটটা এই বৃত্তাকার পথে কিন্তু আমাদের ঘোরে। আর আমরা জানি বৃত্তাকার পথে ঘুরলে অবশ্যই আমাদের কেন্দ্রমুখী বল থাকবে, রাইট? বৃত্তাকার পথ মানে কি? বৃত্তাকার পথে ঘোরা মানে কি? আমাদের অবশ্যই কেন্দ্রমুখী একটা বল থাকবে। এবং এখানে দেখো সেই কেন্দ্রমুখী বলটা আমরা জানি সূত্র কি? এফ সমান সমান এম ভি স্কোয়ার ভাগ আর। তো এখানে আমাদের সূত্র কি হবে? এম ভি স্কোয়ার। এই ভিটা কি হবে? এই যে আমাদের স্যাটেলাইট সেল, সেই স্যাটেলাইটের বেগ, আমার স্যাটেলাইট এখনো কিন্তু অনেক বাজে হয়েছে, তোমরা এটা বুঝে নিও, এটা কিন্তু স্যাটেলাইট একটা। তো এই স্যাটেলাইটের বেগ ছিল ভি, এবং ভর ছিল হলো এম। এই স্যাটেলাইটের ভর ছিল এম। এবং এখানে আমাদের মজার বিষয় হলো আমরা সূত্র জানি এম ভি স্কোয়ার ভাগ আর। এই আরটা কি হবে? এই আরটা হবে এক্স্যাক্টলি এখানে আমাদের আর প্লাস এইচ। আর প্লাস এইচ কেন ভাই আর প্লাস এইচ হইলো? কারণ আমরা জানতাম বৃত্তাকার পথের ওই বৃত্তের ব্যাসার্ধটাই হয়তো সেই আর, ছোট হাতের আর। এখানে দেখো ব্যাসার্ধ এক্স্যাক্টলি কই থেকে হিসাব হবে? এই কেন্দ্র থেকে। তাহলে কেন্দ্র থেকে এইটুকু হলো আমাদের আর, আর এইটুকু হলো আমাদের এইচ। তাহলে টোটাল আমাদের কত আসছে? এম ভি স্কোয়ার ভাগ আর প্লাস এইচ। এখানে আমাদের আসতেছে কি? এম ভি স্কোয়ার ভাগ আর প্লাস এইচ। এটা হলো আমাদের বৃত্তাকার পথে কেন্দ্রমুখী বল। এখন দেখো এই কেন্দ্রমুখী বলের তো একদম যোগানদাতা থাকতে হবে। এই যোগানটা কে দিবে? আমাদের হলো মহাকর্ষ বল। কার কার মহাকর্ষ বল? আমাদের এই এম ভর এবং ছোট হাতের এম ভর, এই দুইজনের মহাকর্ষ বলে আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তো এম এবং এম ভরের মহাকর্ষ বল বল কেন্দ্রমুখী বলের যোগান দেবে। কেন্দ্রমুখী বলের যোগান দিবে, রাইট? যোগান দিবে। আচ্ছা, তাহলে এই যে যোগানটা দিবে, এখানে আমরা কি সূত্র পাবো? মহাকর্ষ বল এফ সমান সমান, এটাকে আমি সি দ্বারা প্লাস করতেছি, কেন্দ্রমুখী বল যেহেতু। আর এখানে এফ সমান সমান আমরা কি পাবো? জি এম এম। এই দুইটার মধ্যবর্তী দেখো তো দূরত্ব কত ছিল? আর প্লাস এইচ। আর প্লাস এইচ, তারপর কি হবে? হোল স্কয়ার। এটা আমাদের কি? মহাকর্ষ বল। এবং এই দুইটা কি হবে? আমাদের সমান হবে। তো আমরা যদি এই দুটো সমান লিখি, যে এফ সমান সমান এফ সি, তো উভয় পাশ থেকে দেখো আমাদের এই ছোট হাতের এমটা কিন্তু কাটা যাবে, রাইট? তাহলে আমাদের কি আসবে? জি এম ভাগ আর প্লাস এইচ, তারপর হোল স্কয়ার সমান সমান এখানে ভি স্কয়ার ভাগ আর প্লাস এইচ, এটা আসলো। তাহলে দেখো তো আমাদের আর প্লাস এই পাশে গেলে আর প্লাস এইচ আর একটা আর প্লাস এইচ কাটা যাবে। তাহলে আমরা এখানে ভি সমান পাবো রুট ওভার জি এম ভাগ আর প্লাস এইচ। এটা হলো আমাদের কি জানো? এটাই হলো আমাদের কৃত্রিম উপগ্রহের বেগ, বা ওই যে স্যাটেলাইট বললাম সেই স্যাটেলাইটের বেগ। আমরা কিন্তু স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ বিষয়টা কিন্তু এক হিসেবে বিবেচনা করব। তাহলে এই যে আমাদের বেগটা ছিল, সেই বেগটা কি? ভি ইকুয়াল টু রুট ওভার জি এম ভাগ আর প্লাস এইচ। এটাই হলো আমাদের কৃত্রিম উপগ্রহের বেগ বা স্যাটেলাইটের বেগ। ওকে? তো এবার আমরা যদি এই সূত্রটাকে এইভাবে লিখি, দেখো তাহলে আমরা ভি সমান কি পাইলাম? ভি সমান সূত্র পাইলাম রুট ওভার জি এম ভাগ আর প্লাস এইচ। আচ্ছা, এখানে আমরা ভি সমান কি জানবো? এটা হলো আমাদের স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের বেগ, লাইট বা কৃত্রিম উপগ্রহের বেগ, কৃত্রিম উপগ্রহের বেগ। আর এখানে আমাদের এম ছিল কি? গ্রহের
ওই গ্রহের ভর, এম ছিল আমাদের গ্রহের ভর, ওকে। আর এইচ ছিল আমাদের পৃষ্ঠ থেকে 8 মিটার উচ্চতা। তো এর জন্য সবচেয়ে বেশি ভালো হয় কি জানো, তোমরা যদি চিত্রটা আঁকাইতে পারো। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা সূত্র লিখতে পারি, সেটা কি বলতো? আমরা তো জানি জিএম সমান কি, জি আর স্কোয়ার। তো এখান থেকে আমরা খুব সহজেই জি আর স্কোয়ার ভাগ আর প্লাস এইচও কিন্তু লিখতে পারি। এবং এখানে আমাদের যে জিটা থাকবে, এই জিটা কিন্তু পৃষ্ঠের, এই জিটা কিন্তু আমাদের পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ। অবশ্যই এটা মনে রাখবা, যেটা কিসের? পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ। তো আমরা আপাতত এখান থেকে কৃত্রিম উপগ্রহের বেগ এই সূত্রটা কিন্তু পেয়ে গেলাম, ওকে। এবং এখান থেকে আমরা আরো কিছু সূত্র এখন পাবো, সেটা হলো আমাদের পর্যায়কাল। পর্যায়কাল মানে কি ভাইয়া? কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল কিভাবে? ওই যে আমাদের একটু আগে দেখলাম চিত্রটা, এই স্যাটেলাইটটা এখান থেকে ঘুরে আবার এখানে আসতে যে টাইম লাগবে সেটাকে আমরা বলবো পর্যায়কাল টি। আবার বৃত্তাকার পথে যেহেতু ঘোরে, সেখানে আমাদের আরো কিছু সূত্র আসবে, যেমন ভি ইকুয়াল টু ওমেগা আর, কৌণিক বেগ যেটা আছে ওমেগা, সেই সূত্র আসবে। আরো কিছু সূত্র আসবে, সেই সূত্রগুলো এখন আমি তোমাদের লিখে দিই, ঠিক আছে? তো আমরা একটা সূত্র জানি, সেটা হলো যে টি সমান ওমেগা সমান 2 পাই ভাগ টি, রাইট? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, টি সমান সমান 2 পাই ভাগ ওমেগা, ওকে। তো আবার আমরা এখান থেকে একটা সূত্র পাই, ভি সমান সমান ওমেগা আর। তাহলে ওমেগা সমান সমান কি আছে? ভি ভাগ আর। এটা হলো আমাদের মেইন সূত্র। কিন্তু আমাদের এখানে চিত্র যে ছিল, সেই চিত্রটা এক্স্যাক্টলি কেমন ছিল? এখানে একটা গ্রহ ছিল যার ব্যাসার্ধ ছিল আর, আর এইটুকু ছিল আমাদের এইচ, রাইট? তাহলে এখানে আমাদের সূত্রটা কি আসবে? ওমেগা সমান সমান ভি ভাগ আর প্লাস এইচ, এটা আসবে। তো আমরা যদি এবার এখানে এই সূত্রটা বসাই দিই, টি সমান সমান কি আসবে দেখো তো? 2 পাই ভাগ ওমেগার মান বসা দিলে ভি ভাগ আর প্লাস এইচটা উপরে চলে যাবে, রাইট? তাহলে এখানে আমরা টি সমান কি পাইলাম? 2 পাই আর প্লাস এইচ ভাগ ভি। তাহলে এখন আমি যদি এই টি এর সূত্রটা একসাথে লিখে দেই, তাহলে কেমন আসবে ভাইয়া? তাহলে আসবে এমন যে টি সমান সমান 2 পাই ভাগ ওমেগা। তো ওমেগার মান বসা দিলে আমরা কি পাইলাম? 2 পাই আর প্লাস এইচ ভাগ ভি। আবার ভি সমান সমান আমরা কি পাইলাম? রুট ওভার জিএম ভাগ আর প্লাস এইচ, রাইট? তো রুট ওভার জিএম ভাগ আর প্লাস এইচ যদি আমরা বসাই দেই, তাহলে আমরা দেখবো আমাদের সূত্রটা এমন আসবে যে 2 পাই রুট ওভার আর প্লাস এইচ এর উপরে কিউব, মানে হোল কিউব ভাগ জিএম। আমরা যদি ভি এর মান এখানে বসাই দিই, তাহলে আমরা এই সূত্রটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এই লাইনটা তোমরা একটু মনে রাখবা। এই লাইনটা মনে রাখলে টিনে তোমাদের আর কোনো ঝামেলা হবে না, কারণ পর্যায়কালে যত সূত্র আছে সব এই এক লাইনেই কিন্তু আমরা লিখে দিছি, ওকে। এটা অবশ্যই অবশ্যই মনে রাখবা, এই সূত্রটা। তো তোমার যখন যেটা লাগবে, কখনো এটা লাগতে পারে, কখনো এই সূত্রটা লাগতে পারে, কখনো আবার এই সূত্রটা লাগতে পারে। এটার জন্য সবচেয়ে বেশি বেটার কি হয়, তুমি যদি চিত্রটা আঁকতে পারো। চিত্রটা আঁকলে পরে লাভ কি হবে? তো তোমার তাহলে ভুল যাওয়ার সম্ভাবনা কম হবে। চিত্রটা কেমন? তুমি শুধু এরকম একটা বৃত্ত দিবা, এরকম একটা গ্রহ দিবা, সেই গ্রহের ভর আর দিবা, সরি ব্যাসার্ধ আর দিবা, আর 8 মিটার উচ্চতায় আমাদের কি আছে? 8 মিটার উচ্চতায় আমাদের একটা স্যাটেলাইট আছে। স্যাটেলাইটকে আমি বা কৃত্রিম উপগ্রহকে আমি এটা দ্বারা প্রকাশ করলাম, এটার ভর ছিল এম। তো তুমি যদি এই চিত্রটা আঁকো, তাহলে দেখো তোমার সব কিছু ওকে। টি কি? টি হলো এই স্যাটেলাইটটা এখান থেকে আবার ঘুরে এখানে আসতে তার যে টাইম লাগবে সেটাকে আমরা বলবো টি। ওমেগা কি? যেহেতু আমাদের বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে তার কৌণিক বেগও থাকবে, সেটা হলো সেই ওমেগা। 2 পাই আর প্লাস এইচ, এইচ কি? এই যে এটা, আর কি? এইটা। এখানে ভি কি? এই কৃত্রিম উপগ্রহের যে বেগ, সেটাকে আমরা বলবো ভি। তো এখানে দেখো সবকিছু আমাদের এই চিত্রের মধ্যে কিন্তু দেওয়া আছে, ওকে। তো এটা তো আমরা পেয়ে গেলাম। এবার আমরা এখান থেকে একটা, আমাদের বলে যে কৃত্রিম উপগ্রহটির উচ্চতা কত বা এইচ এর মানটা বের করতে বলে, স্পেশালি এইচ এর মান কত, এটা অনেক সময় ডাইরেক্ট তোমাকে কোশ্চেনে বের করতে বলে, বুঝছো? তো এইচ এর মান যখন আমাকে ডাইরেক্ট চাইবে, তখন আমি একটা সূত্র আমরা মুখস্থ রাখি, এইচ সমান সমান জি এম টি স্কোয়ার ভাগ 4 পাই স্কোয়ার, এরপর হবে হলো 1/3 মাইনাস আর। ভাই এটা কই থেকে আসছে? এটা আর কোথাও না, এই যে টি দেখতেছো না, এই টি আর এই যে লাস্টে যাচ্ছে 2 পাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব ভাগ জিএম, এই দুইটা সূত্র থেকে আমাদের ক্যালকুলেশন করে এইচটাকে ফ্রি করলে আমাদের এই সূত্রটা চলে আসবে। তো এটা কেন আলাদা করে মুখস্থ রাখলাম বা মনে রাখবো, কারণ আমাদের সরাসরি প্রশ্ন অনেক সময় এইচ চাই, তখন আমরা কিন্তু খুব সহজে এখানে এই মানটা কিন্তু বের করতে পারবো। আমরা এখন দেখবো ভূস্থির উপগ্রহ। ভূস্থির উপগ্রহ মানে কি ভাইয়া? মানে আমরা যে উপগ্রহ করলাম সেটারই একটা কেস হলো ভূস্থির উপগ্রহ। ধরো এটা হলো আমাদের পৃথিবী ধরে নিলাম, পৃথিবীর ব্যাসার্ধ আর দেওয়া আছে। তো
আমি তোমাকে বললাম তুমি এইখানে পৃথিবীর এই জায়গাটায় অবস্থান করে আছো, বুঝছো? তো ধরো তুমি, আমরা পৃথিবীর উপরে আমরা দেখে আমাদের কাছে মনে হয় আমরা স্থির থাকি, কিন্তু আসলে কিন্তু স্থির থাকি না। আমরা কিন্তু পৃথিবী নিজের অক্ষে কিন্তু 24 ঘন্টা একবার ঘোরে। তো ধরো যেহেতু ঘুরতেছে, তো ধরো তুমি একবার এখানে চলে আসলে, ঘুরে ঘুরে এখানে চলে আসলে, বুঝছো? এখানে চলে আসলাম, তখন এই তোমার বরাবর একটা ধরো উপগ্রহ ছিল এইটা। তো সেই উপগ্রহটাও যদি যদি তুমি যে টাইম পর এখানে চলে গেছো, ওই উপগ্রহটাও যদি সেই টাইমে এখানে চলে আসে, তাহলে তোমার কাছে কি সেই উপগ্রহটা স্থির বলে মনে হবে না? অবশ্যই স্থির বলে মনে হবে। কারণ কি? কারণ তুমি এই সময়ে এই উপরের দিকে তাকায় দেখছো এখানে একটা উপগ্রহ আছে। আবার অনেক টাইম পরে গিয়ে এখানে গিয়ে দেখলে যে উপগ্রহটা তোমার মাথার উপরে আছে, কারণ তোমার কাছে তখন সেই উপগ্রহটা কি স্থির বলে মনে হবে, রাইট? এই জন্য ভূস্থির উপগ্রহ মানে কি? ভূস্থির উপগ্রহ মানে হলো ভূমি থেকে স্থির বলে মনে হয়। ভূমি থেকে স্থির বলে মনে হয়, স্থির মনে হয় কিন্তু, মনে হয়। আর এই ঘটনা যদি ঘটে তখন ভূস্থির উপগ্রহের পর্যায়কাল টাইম হবে 24 আওয়ার। এবং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যে ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কত? 24 ঘন্টা। এখন এটা তোমার বুঝতে অসুবিধা হবে যে ভাইয়া কিভাবে 24 ঘন্টা হলো। ধরো আমি তোমাকে বললাম তুমি এই জায়গাটায়, তুমি এইখান থেকে ঘুরে আবার নিজের অক্ষে নিজের আগের অবস্থান আসতে কত টাইম লাগাবা? 24 ঘন্টা। এখন যেহেতু ভূমি থেকে তোমার ওই উপগ্রহটা স্থির স্থির মনে মনে হতে হবে, তার মানে সেই স্থির উপগ্রহ মানে ওই আমাদের যে উপগ্রহটা আছে সেই উপগ্রহটাও ঠিক 24 ঘন্টা পর আবার সে তার আগের অবস্থানে ফিরে আসবে। তখনই তো তোমার কাছে সেই উপগ্রহটা স্থির বলে মনে হবে। তার মানে সেই স্থির উপগ্রহটাই আমরা ভূস্থির নাম দিছি। এই উপগ্রহটার পর্যায়কাল তাহলে কত হবে? 24 ঘন্টা। কারণ তুমি একবার ঘুরতে 24 ঘন্টা লাগছে, সেই উপগ্রহটা তোমার সাথে সাথেই ধরো ঘুরছে, এই কারণে তোমার কাছে সেটাকে স্থির বলে মনে হয়েছে। তাহলে সেই উপগ্রহটার পর্যায়কাল হবে 24 ঘন্টা। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কত? 24 ঘন্টা। ভূস্থির উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমাকে সবগুলো প্রশ্নই পায় লেখা থাকবে যে উপরের উপগ্রহটি ভূস্থির উপগ্রহ হবে কিনা। তখন তোমার পর্যায়কাল বের করে কম্পেয়ার করতে হবে যে এটা অ্যাকচুয়ালি ভূস্থির উপগ্রহ হবে কিনা। যদি পর্যায়কাল 24 আওয়ার বের হয় তাহলে সেটা ভূস্থির হবে, না হলে হবে না। ঠিক আছে? আমরা বস্তির উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ এবং মুক্তিবেগ এই তিনটা টপিকের থেকে যেসব সিকিউ আছে ইনশাল্লাহ সেগুলো শেষ করব। আর অনশোর ক্লাসগুলো কিন্তু তোমরা অবশ্যই একটা রিভিশন হিসেবে করবা। এমন না যে অনশোর করলে তোমার কমন আসবে, বিষয়টা কিন্তু তা না। অনশোট মানে তোমার একটা শেষ করার মতো রিভিশন। দেখবে অনশোর ক্লাসগুলোতে টোটাল মানে ওই অধ্যায়ের যা যা ইম্পর্টেন্ট গুলো আছে সেগুলো একবার বলা দেওয়া হয়। এখন পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার কিছুদিন আগে তো তুমি আর সব ডিটেলসে পড়বে না, তখন তুমি ইম্পর্টেন্ট জিনিসগুলো রিভিশন দিবে না। তো তখন হলো অনশোট ক্লাসগুলো অবশ্যই কাজে দেবে। আচ্ছা, সৃজনশীলগুলো করার আগে সবগুলো সূত্রগুলো আর একবার আমরা রিভাইজ করে যাই। সর্বপ্রথম আমরা কি শিখলাম? মুক্তিবেগ নিয়ে, রাইট? তো প্রথমে ছিল আমাদের মুক্তিবেগ। এবং মুক্তিবেগে আমরা কোন কোন সূত্র শিখছিলাম? যখন হলো আমাদের ভূপৃষ্ঠ থেকে বা পৃষ্ঠ থেকে আর কি নিক্ষেপ করা হবে। তো এখানে আমরা আলাদা করে লিখে দিলাম, এখানে আমি আলাদা করে লিখে দিলাম, একটা হলো পৃষ্ঠ থেকে নিক্ষেপ, পৃষ্ঠ থেকে নিক্ষেপ। তখন আমাদের সূত্রগুলো কি কি ছিল? যে 1 নম্বর সূত্র ছিল আমাদের ভিই সমান √, 2gm ভাগ আর। আর 2 নম্বর সূত্র কি ছিল? ভিই সমান √, 2gr। এবং 3 নম্বর যে সূত্র ছিল সেটা কি ছিল? ভিই সমান আর √, 8/3 পাই রো জি। এই তিনটা ছিল আমাদের সূত্র। এবং আমরা যদি এইচ উচ্চতা থেকে নিক্ষেপ করি, এইচ উচ্চতা থেকে নিক্ষেপ, তখন আমাদের সূত্র কি হবে? তখন আমাদের সূত্র ছিল ভিই সমান √, 2gm ভাগ আর প্লাস এইচ। আর 2 নম্বর আমাদের ভিই সমান কি ছিল? √, 2gh ইন্টু আর প্লাস এইচ। এখানে সবগুলোর পরিচয়গুলো একটু বলে দেওয়া যাক। প্রথমে আমাদের এখানে এম ছিল গ্রহের ভর, আর ছিল গ্রহের ব্যাসার্ধ, গ্রহের ব্যাসার্ধ। আর এই জি ছিল কি? জি ছিল আমাদের পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ, পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ। অবশ্যই এইখানে এইগুলো মনে রাখবা, অভিকর্ষজ ত্বরণ, যে এই অভিকর্ষ ত্বরণটা কোথাকার? পৃষ্ঠের। ঠিক আছে? আর এই রো কি ছিল আমাদের গড় ঘনত্ব, কিসের? গ্রহের গড় ঘনত্ব বা গ্রহের ঘনত্ব। ওকে। আর এখানে আমাদের এইচ উচ্চতা থেকে নিক্ষেপ, তার মানে এইচ এর মান তো বুঝতেছই। শুধুমাত্র জি এইচটা আলাদা করে লিখে রাখো। জি এইচ কি ছিল আমাদের? এইচ উচ্চতায় অভিকর্ষ স্তর। জি এইচ ছিল আমাদের এইচ উচ্চতায় অভিকর্ষ স্তর, এইচ উচ্চতায়
অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। ওকে, এই ছিল আমাদের কি মুক্তিবেগের সকল সূত্র। সরি, আচ্ছা, তো এরপরে আমাদের কি থাকবে, এরপরে আমাদের ছিল হলো কৃত্রিম উপগ্রহের সূত্র সমূহ। তো লিখে নাও কৃত্রিম উপগ্রহ। উপগ্রহ, এখানে আমরা প্রথম সূত্র কি পড়ছিলাম, এক নম্বর সূত্র ছিল আমাদের বেগ। এটাকে আমরা রৈখিক বেগ, বেগ বলে অনেক সময়, এটাকে অনেক সময় কাক্ষীয় বেগ বলে, কাক্ষীয় বেগ, আবার অনেক সময় বলা হয় রৈখিক বেগ, রৈখিক বেগ। তো এই ভি সমান আমাদের সূত্র কি, ভি সমান হলো সূত্র হলো রুট ওভার জি এম ভাগ আর প্লাস এইচ, আর প্লাস এইচ। অনেক সময় জিএম কে আমরা কি লিখতে পারি, জি আর স্কোয়ার লিখতে পারি, রুট ওভার জি আর স্কোয়ার, কারণ আমরা জানি জিএম সমান জি আর স্কোয়ার ভাগ আর প্লাস এইচ, এই দুইটাই আমরা লিখতে পারি। সেক্ষেত্রে আমাদের এটাতে সবসময় পৃথিবী হবে তা না, এটা হলো আমাদের সেই গ্রহের ভর, আর এই জিটা হলো আমাদের সেই গ্রহের পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ। যে গ্রহ বলবে সেই গ্রহের পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ, আর হলো ওই গ্রহের ব্যাসার্ধ। ওকে, আচ্ছা, কাক্ষীয় বেগের পর এরপর আমাদের কি ছিল, টি সমান 2 পাই ভাগ ওমেগা, ওমেগার মান বসায় দিলে আমরা কি পাই, 2 পাই আর প্লাস এইচ ভাগ ভি, সরি 2 না ভি, এবং এরপরে আমরা কি পাই, 2 পাই রুট ওভার আর প্লাস এইচ এর উপর হোল কিউব ভাগ জিএম। এটা কিন্তু আমাদের সূত্র ছিল, রাইট? আচ্ছা, তো তারপরে আমাদের এখান থেকে আমরা আরেকটা সূত্র পাই, সেটা এইচ সমান জিএম টি স্কোয়ার ভাগ 4 পাই স্কোয়ার 1/3 মাইনাস আর, অথবা অনেক সময় জিএম সমান আমরা কি জানি, জি আর স্কোয়ার, এটাকে আমরা জি আর স্কোয়ার লিখতে পারি, জি আর স্কোয়ার টি স্কোয়ার ভাগ 4 পাই স্কোয়ার, এরপর হবে 1/3 মাইনাস আর। তো এখানে আমরা চিত্রটা যদি আঁকাই তাহলে আমরা অবশ্যই ম্যাথ যখন করব অবশ্যই আমরা চিত্র আঁকাবো, কারণ আমরা যখন একটা চিত্র আঁকাবো, একটা ডায়াগ্রাম আঁকাবো, তখন দেখবা যে এই জিনিসগুলো অনেক বেশি ইজি হয়ে যায়। ঠিক আছে, তো অবশ্যই অবশ্যই এখানে যতগুলো আমরা ম্যাথ করব সবগুলো আমরা গ্রাফিক্যালি মানে ডায়াগ্রাম আঁকে আঁকিয়ে করার চেষ্টা করবো, তাহলে দেখবা যে কোনোটাই আর ভুল যাবে না ইনশাল্লাহ। আর তুমি যদি গ্রাফ না আঁকো তাহলে অনেক সময় দেখবা যে আমরা সূত্রে যাবো সাই, ওইটা অনেক সময় কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে গ্রাফের কারণে। ঠিক আছে, তো আশা করি এই হলো আমাদের সূত্র। এখন চলো আমরা সিকিউ গুলো তাহলে সলভ করি। আচ্ছা, এখানে আমাদের প্রথম যে ম্যাথটা আছে, এখানে বলছে গ নম্বরের কৃত্রিম উপগ্রহটিকে উল্লেখিত উচ্চতায় তুলতে কত কাজ করতে হবে। তো এটা কিন্তু আমরা অলরেডি আগের পার্টটাতে কিন্তু করেছি, পার্ট ওয়ানে কিন্তু এটা করছি। আমি শুধু সূত্রটা লিখে দিচ্ছি, ডাব্লু সমান সমান জি এম এম 1/x ইনিশিয়াল থেকে আমরা 1/x ফাইনাল করলে পারে, এখান থেকে আমরা খুব সহজেই অ্যান্সারটা পেয়ে যাবো, এবং এটা কি কি এককে আসবে, জুল এককে। তো আমরা যদি এবার ঘ নাম্বারটার দিকে তাকাই, ঘ নাম্বারে আমাদের কি বলতে, উদ্দীপকে উল্লেখিত উচ্চতায় কৃত্রিম উপগ্রহটি স্থায়ী হবে কিনা, বলছে পৃথিবী পৃষ্ঠ থেকে। তাহলে আমরা ধরে নিব এটা একটা ছিল আমাদের পৃথিবী, এই পৃথিবী পৃষ্ঠ থেকে 3.4 কিলোমিটার উচ্চতায়, তার মানে একটা নির্দিষ্ট উচ্চতায় কৃত্রিম উপগ্রহ, একটা কৃত্রিম উপগ্রহ আছে, রাইট? আচ্ছা, কৃত্রিম উপগ্রহ 3 কিলোমিটার পার সেকেন্ড বেগে আবর্তন করছে, তার মানে এর একটা বেগ ছিল, সেই বেগ দিয়েছে কত, 3 কিলোমিটার পার সেকেন্ড, মানে 3000 মিটার পার সেকেন্ড। শুধু কিলোমিটারটাকে আমরা মিটার করব। আচ্ছা, পৃথিবীর ভর দেওয়া আছে, মানে এই এমটা দেওয়া আছে, তোমাকে তোমাকে পৃথিবীর ব্যাসার্ধ আর দেওয়া আছে, আর এইচ এইটুকু কিন্তু আমাদের দিয়ে দিছে। ওকে, তো এখন বলছে স্থায়ী হবে কিনা। দেখো, স্থায়ী হবে কিনা এরকম প্রশ্ন যদি বলে, এই যে বলছে স্থায়ী হবে কিনা, তখন আমরা কোন সূত্র করবো জানো, আমরা কিন্তু এটা সূত্র প্রমাণ করছিলাম। স্থায়ী হওয়া মানে বিষয়টা কি, যে আমরা যে কৃত্রিম উপগ্রহটাকে যে চারপাশে যে ঘুরবে, এই চারপাশে ঘোরার জন্য তো কেন্দ্রমুখী বল দরকার, তাই না? এই কেন্দ্রমুখী বল আর উপগ্রহ আর পৃথিবীর মধ্যে আকর্ষণ বল যদি সমান হয়, তখনই কিন্তু কৃত্রিম উপগ্রহটা স্থায়ী হয়। তাহলে স্থায়ী এই কথাটার মানে কি, এই কথাটার মানে হলো আমাদের কেন্দ্রমুখী বল, কারণ আমরা জানি কেন্দ্রমুখী বলটাই কিন্তু যোগান দেয় আমাদের মানে সরি, মহাকর্ষ বলটাই কিন্তু আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দেয়। তার মানে মহাকর্ষ বল, এই দুইজনের মধ্যে মহাকর্ষ বল এবং কেন্দ্রমুখী বল সমান হতে হবে। তো লেখো কেন্দ্রমুখী বল, এবং এখানে আমাদের কি উপগ্রহ, উপগ্রহ ও পৃথিবীর পৃথিবীর মহাকর্ষ বল সমান হলে বল সমান হলে স্থায়ী হবে।
সমান হলে এই কৃত্রিম উপগ্রহটা কি হবে, স্থায়ী হবে, স্থায়ী হবে। তারপরে ধরো আমরা এই দুটো বল বের করব। তো ধরো আমরা প্রথমে কেন্দ্রমুখী বল বের করলাম। তো অনেক জায়গায় দেখবা যে কেন্দ্রমুখী না লিখে কেন্দ্র বিমুখীও লিখতে পারে, বিষয়টা একই। যদিও কেন্দ্র বিমুখী বলতে এক্স্যাক্টলি কিছু নাই, বাট আমাদের এই লেভেলে এইসব আলোচনা নেই। আমরা সাধারণত কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল একই ধরে নেই, এবং দুইটা দিক শুধু বিপরীত দিক হয়। সে যাই হোক, আমরা কেন্দ্রমুখী বল এখানে বের করব। তো এখানে এফ সি সমান সমান আমাদের কি আসবে, এম ভি স্কোয়ার ভাগ আসবে আর প্লাস এইচ। তো এম এর মান, এম ছিল আমাদের সেই এই আবার যেন বড় হাতের এম বসানো, এম ছিল কিন্তু কৃত্রিম উপগ্রহের ভর, সেটা কিন্তু কত ছিল, 1.10^3, মানে 1000 কেজি আর কি। 10^3 গুণন ভি এর মান কত ছিল, 3000, তারপর স্কোয়ার ভাগ আর এর মান ছিল কত আমাদের 6.4। এখানে দেখো কিলোমিটার আছে, কিন্তু এই জিনিসগুলো একটু খেয়াল করবা, ছেলে পেলে এগুলোতে ভুল করে। তো এটাকে যদি মিটার করি তাহলে 10^6 আসবে, প্লাস এইচ এর মান কত আছে, এইচ এর মানও কিলোমিটার আছে, তাহলে এটাকে মিটার করবো, 3 গুণন 10^7 আসবে, তারপর হবে স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে আমাদের অ্যান্সার আসবে 247.25, এরকম অ্যান্সার আসে, এত নিউটন। এটা অবশ্যই বলে আসবে, বল আসবে। আর তারপরে আমরা আকর্ষণ বল বের করব। যদি দুটো সমান হয় তাহলে স্থায়ী হবে, না হলে স্থায়ী হবে না। এফ সমান সমান কি আসবে, জি এম এম ভাগ আর প্লাস এইচ, তারপর হোল স্কোয়ার। তো এবার জি এর মান বসাও, এম এর মান কত দেওয়া আছে আমাদের 6.4 গুণা 10^24 কেজি, গুণন ছোট হাতের এম এর মান দেওয়া আছে 10^3, 1000 কেজি, ভাগ আর প্লাস এইচ, আগেরটার মতোই, এই যে আর প্লাস এইচ এটাই, শুধু এবার কি হবে, স্কোয়ার হবে। সরি সরি সরি, আগেরটা আমি ভুলে স্কোয়ার দিছি, আগেরটা তো শুধু এম ভি স্কোয়ার ভাগ আর, এটা শুধু আর হবে। আর নিচেটা কি হবে আমাদের, আর প্লাস এইচ হবে। তাহলে আর প্লাস এইচ হোল স্কোয়ার করলে আমাদের এখানে আসে কত, ক্যালকুলেশন করে আসলে 302.18 নিউটন। তাহলে দুইটা কি সমান, দুটো সমান না, এফ সি নট ইকুয়াল টু এফ। তাহলে এফ সি যেহেতু এফ এর সমান না, তার মানে এটা স্থায়ী হবে না। তো আশা করি এটা এখন আমরা করব কুমিল্লা বোর্ড 23-এর প্রবলেম সলভ। এখানে বলছে চাঁদকে একটি সুষম গোলক বিবেচনা করা হলো। ধরা যাক চাঁদের কেন্দ্র হতে এত উচ্চতায়, কেন্দ্র হতে কিন্তু বলতে এখানে আমি তোমাদের বারবার বলছি ডায়াগ্রাম আঁকাবা, তাহলে চলো আমরা আগে ডায়াগ্রামটা আঁকাই। তো এটা ধরো আমাদের একটা চাঁদ, বুঝছো? তো চাঁদ তোমরা সুষম গোলক, এখানে কিছু কিছু ওয়ার্ড আছে, এগুলো মনে রাখবা, এটা কিন্তু গোলক হিসেবে আমরা বিবেচনা করছি। এবং বলছে চাঁদের কেন্দ্র হতে একটা উচ্চতা 2 × 10⁶ মিটার উচ্চতা, তাহলে এই কেন্দ্র থেকে সম্পূর্ণটুকুর উচ্চতা কত ছিল, 2 × 10⁶। অনেকে এটা পৃষ্ঠ থেকে ধরবে, বাট না, এখানে কিন্তু আমাদের কেন্দ্র থেকে দেওয়া ছিল। তাহলে কেন্দ্র থেকে এটা কত দেওয়া ছিল, 2 × 10⁶ মিটার উচ্চতা, একটি কৃত্রিম উপগ্রহ। তাহলে এখানে আমাদের একটা কৃত্রিম উপগ্রহ ধরো ছিল, এটা একটা আমাদের কৃত্রিম উপগ্রহ ছিল। তো কৃত্রিম উপগ্রহ ঘূর্ণনরত আছে, চাঁদের পরিধি দেওয়া আছে। ওকে, এটা ছিল আমাদের চাঁদ, চাঁদ বা চন্দ্র যেটাকে আমরা বলি চাঁদ। তো চাঁদের পরিধি দেওয়া আছে এবং ঘনত্ব দেওয়া আছে, চাঁদের ঘনত্ব রো দেওয়া আছে, আর পরিধি, পরিধি মানে কি দেওয়া আছে বলতো, 2 পাই। দেখো তো চাঁদের ব্যাসার্ধ কি আমরা জানি, জানি না, তাহলে চাঁদের ব্যাসার্ধ আমরা আর ধরে নিলাম, তার মানে 2 পাই আর দেওয়া আছে আমাকে, রাইট। এখন গ নাম্বার আমাকে কি বলছে, গ নাম্বার আমাকে বলছে যে কৃত্রিম উপগ্রহটির রৈখিক বেগের মান। আচ্ছা, ভি এর মান আমরা পড়ছি না, অবশ্যই পড়ছি। ভি সমান আমাদের কি ছিল, ভি সমান আমাদের ছিল জি এম ভাগ আর প্লাস এইচ, এটা আমাদের ছিল ভি এর সূত্র। তাহলে এখানে আমাদের জি এর মান তো কনস্ট্যান্ট আমরা জানি, বাট আমরা কি জানি না বলতো, এম জানি না। তার মানে এখানে আমাদের এম হলো একটা অজানা। এখানে আমাদের চাঁদের এম কার ভর রাখবো, অবশ্যই চাঁদের। আমরা আবারও বলতেছি, এখানে অনেকেই কনফিউজড হবে, এম অনেকেই কি করবে, এই যে কৃত্রিম উপগ্রহের ভর বসাবে, বাট না, যে ঘুরতেছে তার কোনো কিছু এখানে বুঝবে না, তার শুধু বেগ বের করবো। আর এখানে জি ছিল, জি এম ছিল আমাদের যাকে কেন্দ্র করে ঘুরতেছে তার ভর, এম ছিল কি যাকে কেন্দ্র করে ঘুরতেছে, এখানে চাঁদকে কেন্দ্র করে ঘুরতেছে, তাই চাঁদের ভর হবে, এমটা হবে কার, চাঁদের। আর আর প্লাস এইচ কি ছিল, ওই চাঁদের কেন্দ্র থেকে, এই আর প্লাস এইচ টোটাল ছিল আমাদের কি চাঁদের কেন্দ্র থেকে ওই কৃত্রিম উপগ্রহের দূরত্ব। তাহলে চাঁদের কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব। তো এখানে আমাদের আগের অঙ্কগুলোতে দেখা যাচ্ছে, বা সূত্র আমরা যখন পড়ছি তখন দেখা যেত আরটা আমাদের স্পেশালি দেওয়া ছিল, এইচটা দেওয়া থাকতো, বাট না, এবার আমাকে কেন্দ্র থেকে সরাসরি উচ্চতা দেওয়া আছে। তার মানে এখানে আমার আর প্লাস এইচ এর টোটাল দেওয়া আছে কত বলতো, টোটাল দেওয়া আছে 2 × 10⁶ মিটার। আশা করি এটা বুঝতে পারছো।
এই যে কেন্দ্র থেকে সম্পূর্ণটুকু, এভাবেই তো বৃত্তাকার পথে ঘুরবে। তো এই সম্পূর্ণটুকু আমার এবার দেওয়া আছে, বাট আমাদের তো এবার ভর বের করা লাগবে। তাহলে ভর আমরা এখন কিভাবে বের করি? আমাদের ঘনত্ব দেওয়া আছে। আচ্ছা, ঘনত্ব বলার সাথে সাথে আমাদের একটা জিনিস আইডিয়া আসা উচিত, যে ঘনত্বের সাথে ভরের অবশ্যই একটা সম্পর্ক আছে। সেটা কি? রো ইজ ইকুয়াল টু আমরা জানি এম ভাগ ভি, সরি এটা বড় হাতের এম ভাগ ভি। তাহলে এম সমান সমান কি আসবে? এম সমান সমান আসবে রো ভি। তাহলে এখানে আমরা এম সমান সমান, রো তো আমাকে দেওয়া আছে, আবার ভি আমরা জানি না। আচ্ছা বলো তো ভি মানে কি? ভি মানে হলো আমাদের আয়তন। এখানে এই চাঁদ ছিল একটা গোলক আকৃতি, গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব। এখানে আমরা 4/3 পাই, এটা তো কনস্ট্যান্ট, আমরা আবার আর জানি না, মানে ওই চাঁদের ব্যাসার্ধ কত সেটা জানি না। সেটা এখন আমরা কিভাবে বের করবো? আমাদের এখানে পরিধি দিয়ে রাখছে, তার মানে 2 পাই আর এর মান দেওয়া আছে, সেটা কত? সরি 10.048 গুণন 10⁶ মিটার দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই কিন্তু আর এর মানটা কিন্তু পেয়ে যাবো। 2 দ্বারা ভাগ করো, তাই আমরা আর এর মানটা কিন্তু পেয়ে যাবো। আমরা একটু নিচে লিখি অথবা উপরে লিখি। আর প্লাস এইচ এর মান দেওয়া ছিল গুণন 10⁶ মিটার। আর এখানে তাহলে আমরা আর সমান কি পাচ্ছি? এই যে 10.048 গুণন 10⁶ ভাগ 2 পাই। ওকে, তো এটা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা ভাগ করে কি পাবো? ভাগ করে পাবো 1.6 গুণন 10⁶ মিটার। এটা পাইলাম আমরা আর এর মান। এই আর এর মান যদি এবার আমরা এখানে বসাই দিই, তাহলে দেখো তো আমরা এম পেয়ে যাবো না? অবশ্যই পাবো। তাহলে এম সমান কত আসবে দেখো তো? এম সমান আসবে আমাদের রো, ঘনত্ব কত দেওয়া ছিল? ঘনত্ব দেওয়া ছিল আমাদের 17। আচ্ছা, আমরা এমটা আলাদা করে বের করি, কারণ পরবর্তীতে আমাদের এমটা দরকার হবে। তাহলে আচ্ছা আচ্ছা, এম আলাদা করে না, একসাথে বের করি, এত দরকার হচ্ছে না। তাহলে এম সমান সমান রো, ঘনত্ব কত ছিল আমাদের? 1742.3। তার মানে 1742.3 গুণন 4/3 গুণন পাই গুণন আর এর মান কত ছিল আমাদের? 1.6 গুণন 10⁶, তারপর কি হবে? কিউব। ওকে, তাহলে এই সম্পূর্ণটুকু আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা এম এর মান কত পাবো জানো? এম এর মান পাবো হলো 2.98 গুণন 10⁻².98 গুণন 10⁻কত আসছে আমাদের? 22 কেজি। 2.98 গুণন 10⁻22 কেজি, এটা কার ভর আসলো? চাঁদের ভর। ওকে, তো এবার আমরা এখানে মানটা বসাই দেবো। যে জি এর মান ছিল আমাদের 6.673 গুণন 10⁻−11 গুণন এই চাঁদের ভর কত ছিল আমাদের? 2.98 গুণন 10⁻22 ভাগ আমাদের আর প্লাস এইচ, এর টোটাল কত ছিল আমাদের? আর প্লাস এইচটা 1 পয়েন্ট সরি আর প্লাস এইচ ছিল আমাদের 2 গুণন 10⁶, মানে 2 গুণন 10⁶, এটা ছিল আমাদের টোটাল আর প্লাস এইচ। তো আমরা সবগুলো যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখানে বেগের মান কত পাবো? বেগের মান পাবো, আচ্ছা ওয়েট আমরা ক্যালকুলেশন করে দেখি। 6.673 10⁻11 গুণন 6, আমরা পাবো 997.13 মিটার পার সেকেন্ড। এটাই হলো আমাদের গ নাম্বার। তো অনেক সময় দেখবা এখানে রৈখিক বেগ না বলে কাক্ষীয় বেগও বলতে পারে, বুঝছো? একই জিনিস, কাক্ষীয় বেগ বা শুধু কৃত্রিম উপগ্রহের বেগ, এটা বললেও আমরা তাই বুঝতাম। এখন ঘ নাম্বার কি বলছে? ঘ নাম্বার বলছে কৃত্রিম উপগ্রহটিকে যদি এত কিলোমিটার পার সেকেন্ড চাঁদের পৃষ্ঠ থেকে উৎক্ষেপণ করা হয়, তাহলে তার চূড়ান্ত পরিণতি। এই যে চূড়ান্ত পরিণতি মানে কি? সে কি আমাদের ওই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে থাকবে নাকি মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে, মানে মহাশূন্য চলে যাবে? এটাই আমাকে জিজ্ঞাসা করছে। তার মানে এটা হলো আমাদের প্রশ্ন কি জানো? এটা ধরো আমাদের চাঁদ, তো কৃত্রিম উপগ্রহটিকে ধরো এত চাঁদের পৃষ্ঠ থেকে, এই ধরো কৃত্রিম উপগ্রহ ছিল, এই কৃত্রিম উপগ্রহকে আমরা চাঁদের পৃষ্ঠ থেকে 1.7538 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে। তখন এই বেগে নিক্ষেপ করলে এটা কোথায় যাবে সেটা আমাকে বের করতে বলতো, মানে এর পরিণতি কি হবে? পরিণতি দুই ধরনের হতে পারে। যদি আমাদের মুক্তিবেগের থেকে কম হয়, তাহলে সেটা পৃথিবীতে ফিরে আসবে, সরি চাঁদে ফিরে আসবে। আর যদি মুক্তিবেগের থেকে বেশি হয় এই বেগটা, তাহলে সেটা কি হবে? অসীমে চলে যাবে বা মহাশূন্য চলে যাবে। রাইট, তার মানে এখানে আমাদের মুক্তিবেগ বের করতে হবে। চূড়ান্ত পরিণতি মানে কি? মুক্তিবেগ। তাহলে এখানে আমরা ভিই বের করব। ভি সমান আমাদের সূত্র কি? √2gm ভাগ আর। আমরা কেন এই সূত্র বসালাম? কারণ আমরা এম এর মান অলরেডি বের করে ফেলছি গ নাম্বারে, আর আর তো আমরা জানি, আরও আমরা গ নাম্বারে বের করছি চাঁদের, যেহেতু চাঁদের পৃষ্ঠ থেকে এটা আমরা ফুরবো। তাহলে √2 গুণন জি এর মান কত? 6.673
গুণন 10⁻⁻11 গুণন এম এর মান আমরা কত বের করছিলাম 2.98 গুণন 2.98 গুণন 10⁻22 টু ভাগ আমাদের আর ব্যাসার্ধ কত ছিল 1.6 গুণন 10⁻6 মিটার, রাইট? এটা ছিল আমাদের ব্যাসার্ধ। তাহলে আমরা যদি এটা যদি ক্যালকুলেশন করি, সবগুলো অবশ্যই এসআই একক নিতে হবে। ক্যালকুলেশন করলে আমাদের আসে কত 1577.93 মিটার পার সেকেন্ড আসে। তুমি যদি এখন এই মিটার পার সেকেন্ডের সাথে কিলোমিটার পার সেকেন্ডের তুলনা করো তাহলে কি হবে? তাহলে তো জিন্দিগিতেও হবে না। তোমাকে এই মিটার পার সেকেন্ডের সাথে মিটার পার সেকেন্ডের তুলনা করতে হবে, অথবা কিলোমিটার পার সেকেন্ডের সাথে কিলোমিটার পার সেকেন্ড তুলনা করতে হবে। তাহলে দেখো তো মিটার পার সেকেন্ডকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে আমরা কিলোমিটার পার সেকেন্ড পেয়ে যাবো 1577.93 ভাগ 1000। 1000 দ্বারা ভাগ করার সাথে সাথে আমরা কি পাবো? কিলোমিটার পার সেকেন্ড পেয়ে যাবো, রাইট? তাহলে কিলোমিটার পার সেকেন্ড যদি আমরা করি তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন কত আসে 1.57 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমাদের মুক্তিবেগ ছিল 1.57 আর তুমি নিক্ষেপ করছো 1.75, মানে মুক্তিবেগের থেকেও বেশি বেগে নিক্ষেপ করছো। তাহলে উপগ্রহটি কি আর চাঁদে ফিরে আসবে? তাহলে ফিরে আসবে না, ফিরে আসবে না, ফিরে আসবে না, এই কথাটা বলে দেবা। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছো, খুবই ইজি ছিল। তো দেখবা যে সিকিউতে বেশিরভাগ এই টাইপের প্রশ্নগুলো আসে, বুঝছো? আচ্ছা, এর পরবর্তী প্রবলেম আমরা দেখি সিলেট বোর্ড। গ নাম্বার বলছে কৃত্রিম উপগ্রহের বেগ বের করো। তো গ নাম্বারটা তোমরা এখন পারবা। ভি সমান আমাদের সূত্র কি? রোড জিএম ভাগ আর প্লাস এস। এবার দেখো সব মানই দেওয়া আছে। এমটা কি হবে? যে গ্রহকে কেন্দ্র করে ঘুরবে। তাহলে এটা হলো পৃথিবী, তাহলে পৃথিবীর আমরা ভর বসাবো 6 × 10⁻24 বসাবো। ওকে, এখানে পৃথিবীর আর্থের ভর বসাবো, আর দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। এই হলো আমাদের কি কৃত্রিম উপগ্রহের উচ্চতা, এই যে পৃষ্ঠ থেকে এইটুকু উচ্চতা দেওয়া আছে। আমরা সবগুলো মান যদি বসাই তাহলে এই যে এরকম একটা বক্স পাবো। বক্স মানে কি? মানটুকু তোমরা বের করে নিবা ক্যালকুলেটর দিয়ে বসাই, তাই তো হয়ে গেল। ওকে, এবার আমরা ঘ নম্বর যদি দেখি, ঘ নম্বর কি বলছে যে উদ্দীপকের কৃত্রিম উপগ্রহটি ভূস্থির উপগ্রহ হবে কিনা। তোমাদের আমি বারবার বলছি ভূস্থির উপগ্রহ হবে কিনা, এটার জন্য আমাদের ওই টি বের করতে হবে। টি যদি 24 ঘন্টা হয় তাহলে ভূস্থির হবে, না হলে হবে না। টি সূত্র কি ছিল? টি সমান ছিল 2π ভাগ ওমেগা, টি সমান ছিল 2π আর প্লাস এইচ ভাগ ভি। টি সমান ছিল আমাদের কি একটা সূত্র 2π রুট ওভার আর প্লাস এইচ, এরপর কি হবে কিউব ভাগ জিএম। এবার আমরা কোন সূত্র ইউজ করবো এটা আমরা এখান থেকে দেখেই বুঝবো। দেখো তো আমাদের কি কি জিনিস দেওয়া ছিল, আর দেওয়া ছিল, এইচ দেওয়া ছিল, আবার জিএম সবকিছু দেওয়া আছে। তাহলে আমরা এই সূত্র ইউজ করব। অথবা যেহেতু আমরা গ নাম্বারে আমরা কি বেগ বের করছি তাহলে চাইলে পরে আমরা এটাও ইউজ করতে পারি। তুমি যেটাতে করবা সেটাতে হবে, বুঝছো? একই আনসারে আসবে। তাহলে ধরো আমরা সচরাচর টি সমান সময় এটা ইউজ করি 2π রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব ভাগ জিএম। আমি এটাতে করে দিচ্ছি, তোমরা এটাতে করে দেখবা, দেখবা একই আনসার আসবে। এটা তখনই করবা যখন তোমার ভি এর মান মানে ওই বেগটা তুমি জানো। আর বেগ না জানলে তোমার আবার কষ্ট করে বেগ বের করতে হবে, তখন তুমি এটাই ডাইরেক্ট এটা ইউজ করবে, তাহলে তোমার সরাসরি অ্যান্সার চলে আসবে। তো 2π জি এর মান আর প্লাস এইচ এর মান, আর এর মান কত? অবশ্যই এগুলো এসআই এককে রাখবা। আর এর মান হলো আমাদের 6.4 গুণ 10⁻6 প্লাস এইচ এর মান কত ছিল আমাদের উচ্চতা 3.46 গুণ 10⁻6, এর উপর হবে কিউব ভাগ আমাদের জিএম কি ছিল? জি মান হলো 6.673 গুণন 10⁻11 গুণন ভর কত ছিল 6 গুণন 10⁻24, রাইট? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হলো আচ্ছা 9,7,22.1 সেকেন্ড। এগুলো ক্যালকুলেশন আমি আগেই করে রাখছি যেন এখন খুব তাড়াতাড়ি আমি করতে পারি। তো এত সেকেন্ড, সেকেন্ডকে অবশ্যই রাখলে হবে না, আমরা যেহেতু 24 আওয়ার জানি তো আমরা আওয়ারের সাথে আওয়ার তুলনা করব, অথবা ওইটাকে সেকেন্ড করে তুলনা করব, সেভাবেও করতে পারো। তো এটাকে আমরা যদি 36 দ্বারা ভাগ করি তাহলে দেখবো আমরা আমাদের আসলে 2.7 আওয়ার। তাহলে এটা কি আমাদের ভূস্থির উপগ্রহ হবে? হবে না, হবে না। লিখবা যে ভূস্থির উপগ্রহ হতে হলে পর্যায়কাল হতে হবে 24 আওয়ার, কিন্তু এটার পর্যায়কাল কত 2.7 আওয়ার, সুতরাং এটি ভূস্থির উপগ্রহ হবে না। আমরা করব বরিশাল বোর্ড 23-এর প্রবলেম, এবং এইখানে আমাদের একটু অন্যরকম আছে অন্যান্য ম্যাথের থেকে বা অন্যান্য সিকিউর থেকে। এই সিকিউর ঘর নাম্বারটা একটু অন্যরকম, তো এটা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবো তোমরা। এখানে কি বলছে যে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ যথাক্রমে এত এবং এত, পৃথিবীর পৃষ্ঠ থেকে 700 কিলোমিটার উচ্চতায় একটি উপগ্রহ আবর্তন করছে। তাহলে যথাযথভাবে আমরা কি করব, আগে আমরা একটা গ্রাফ আঁকাই, সরি ডায়াগ্রাম আঁকাই নেবো আর কি। তো এটা ছিল আমাদের পৃথিবী থেকে 700 কিলোমিটার উচ্চতায় একটা কি আছে
কৃত্রিম উপগ্রহ আছে, আবর্তন করতেছে। এখানে পৃথিবীর ব্যাসার্ধ আর দেওয়া ছিল আর এম দেওয়া ছিল। ওকে, আর এখানে আমাদের এইচও দেওয়া আছে, এইচ এর মান কত 700 কিলোমিটার। ওকে ফাইন। এখন গ নাম্বার তোমাকে কি বলছে, কেন্দ্রমুখী ত্বরণ। আমরা একটু আগেই হয়তো বা এফ সমান সমান একটা সূত্র পড়ছিলাম, এম ভি স্কয়ার ভাগ আর, এম ভি স্কয়ার ভাগ সরি এম ভি স্কয়ার ভাগ আর। হ্যাঁ, তো এখানে এফ সমান সমান দেখো এম গুণন এই ভি স্কয়ার ভাগ আর। আমরা তো জানি বল সমান এফ সমান এম এ, তার মানে এই যে এ সমান সমান কি আসতেছে, ভি স্কয়ার ভাগ আর আসতেছে। তার মানে এটাই হলো আমাদের সেই কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে কেন্দ্রমুখী ত্বরণের সূত্র কি, এ সমান সমান ভি স্কয়ার ভাগ আর। এখন কথা হলো ভি হলো কোন বিন্দুর, আমরা এইটার কেন্দ্রমুখী ত্বরণ বের করব। তাহলে এই কৃত্রিম উপগ্রহের বেগ হলো আমাদের ভি, এবং আরটা কি, এবং আরটা নিয়ে তোমাদের সবচেয়ে বেশি ঝামেলা হবে। তোমাদের আবারও বলতে, আর মানে বৃত্তের ব্যাসার্ধ। এখানে বৃত্তটা এক্স্যাক্টলি কই থেকে শুরু হচ্ছে, এই যে আমাদের গ্রহের কেন্দ্র থেকে এই উপগ্রহ অবধি বা কৃত্রিম উপগ্রহ অবধি, তাহলে সম্পূর্ণটুকু আসতেছে। তার মানে এখানে আর সমান এক্স্যাক্টলি আসতেছে আর প্লাস এইচ। তাহলে বলো তো এখানে আমরা এ সমান সমান কি পাবো, এ সমান সমান পাবো ভি স্কোয়ার ভাগ আর, ধরাতে আর প্লাস এইচ। এবার বলো তো এই কৃত্রিম উপগ্রহের বেগ কি আমরা জানি, ভি কি আমরা জানি, জানি না। তাহলে আগে আমার ভিটা বের করতে হবে। ভি সমান সমান সূত্র কি আমাদের রুট ওভার জি এম ভাগ আর প্লাস এইচ, এটা তো আমরা জানি সবাই। তো এখানে আমি যথারীতি জি এর মানটা আমি আর এখানে বসালাম না, তোমরা তো জানি জি এর মান কত 6.673 গুণন 10⁻−11। এটা আমি পরবর্তী সবগুলো ম্যাথে জি এর মানটা আমি শুধু জি হিসেবে রাখবো, তাহলে একটু সময় তো আমাদের বাঁচবে। গুণন এম এর মান কত 6 গুণন 10⁻24 ভাগ আমাদের এখানে আর প্লাস এইচ, আর এর মান কত আমরা তো জানি 6.4 গুণন 10⁻6 প্লাস এইচ এর মান কত 700 কিলোমিটার। 700 রেখে দিলে কিন্তু মহা ভুল হবে, তোমাকে এটা অবশ্যই কিলোমিটারকে মিটারে করতে হবে 10⁻3। আমরা যদি এখানে ক্যালকুলেশন করে আমাদের আসবে কত জানো, আসবে হলো 7509.43 আমাদের আসবে মিটার পার সেকেন্ড আসবে। এটা হলো আমাদের এখানকার অ্যান্সার। সরি 43 না, 63 মিটার পার সেকেন্ড আসবে। এটা হলো আমাদের ভি বের হলো। এখন আমরা ভি এর মানটা এখানে বসায় দিব। আমরা ভি এর মানটা এখানে 7509.63, তারপর কি হবে হোল স্কয়ার হবে ভাগ আর প্লাস এইচ এর মান কত 6.4 গুণন 10⁻6 প্লাস 700 গুণন 10⁻3। আমরা যদি এখানে ক্যালকুলেশন করি ভি স্কয়ার ভাগ আর এর, আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশনে আমাদের ফলাফল কি আসবে 7.94 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হবে আমাদের কেন্দ্রমুখী ত্বরণ। এটাই আমাদের এখানকার ঘর নাম্বারটা খুবই বেশি ইম্পর্টেন্ট। ঘর নাম্বারটা একটু ভালো করে তোমাকে বুঝতে হবে। দেখো এটা ধরো আমাদের পৃথিবী ছিল, এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ আর, আর ভর হলো এ। তো পৃথিবীর পৃষ্ঠ থেকে আমরা কি করছি 700 কিলোমিটার উপরে উঠছি। ওঠার পরে আমরা কি করলাম, একটা কৃত্রিম উপগ্রহকে বাস্তবে কি ঘটে তোমাদের বাস্তবে কথাটা বলি। আমরা বাস্তবে কি করি জানো, পৃষ্ঠ থেকে একটা রকেটে করে একটা কৃত্রিম উপগ্রহ আমরা এইচ উচ্চতায় নিয়ে যাই। এইচ উচ্চতায় নিয়ে যাওয়ার পরে সেটাকে আমরা সেখানে একটা নির্দিষ্ট বেগে ছেড়ে দেই, বুঝছো, একটা নির্দিষ্ট বেগে ছেড়ে দিই। আমরা সেই বেগটাই কিন্তু নির্ণয় করি, সেই বেগটা কিন্তু অলরেডি নির্ণয় করতে, সেই বেগটা ভি সমান কত বেড়েছে 7509.63 মিটার পার সেকেন্ড, এটা মনে হয় বেড়েছে, রাইট। এখন আমাকে ঘ নম্বর বলছে যে কৃত্রিম উপগ্রহটি মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। তো মহাশূন্যে মিলিয়ে যাবে কি যাবে না, এই জন্য আমার বের করতে হবে সবসময় মুক্তিবেগ। মানে মহাশূন্যে মিলিয়ে যাওয়া, মহাশূন্য পৃথিবীর আকর্ষণ কাটিয়ে চলে যাওয়া বা অসীমে চলে যাওয়া, সবগুলোর মানে একই। তাহলে এবার আমাকে মুক্তিবেগ বের করতে হবে, বাট আমরা কোথাকার মুক্তিবেগ বের করব। সবাই এখানে যে ভুলটা করবে তারা বের করবে পৃষ্ঠের মুক্তিবেগ, বাট না, পৃষ্ঠের মুক্তিবেগ হবে না। কারণ এবার আমার কৃত্রিম উপগ্রহটা লঞ্চ করা হয়েছিল বা কৃত্রিম উপগ্রহটা নিক্ষেপ করা হয়েছিল 8 মিটার উচ্চতা থেকে। তার মানে আমার ওই উচ্চতা থেকে আমার মুক্তিবেগটা বের করতে হবে। আবারও ভালো করে বোঝো, আমরা যদি যে বস্তুকে আমরা নিক্ষেপ করব, যেখান থেকে নিক্ষেপ করা হয় সেখান থেকে আমাদের মুক্তিবেগ সাধারণত হিসাব করা হয়। আমরা যদি পৃষ্ঠ থেকে নিক্ষেপ করতাম কোনো বস্তুকে, তাহলে আমরা পৃষ্ঠ থেকে মুক্তিবেগ নির্ণয় করতাম। বাট এখানে আমরা কোথা থেকে নিক্ষেপ করতেছি কৃত্রিম উপগ্রহটাকে, এই উচ্চতা আগে নিয়ে গেছি, তারপরে সেখান থেকে আমরা সাধারণত নিক্ষেপ করি। এই কারণে আমরা এই উচ্চতায় এবার মুক্তিবেগ নির্ণয় করবো, এবং এটা সূত্র তোমাদের আমি পড়াইছি। তাহলে এবার কি লিখবা, যে 700 কিলোমিটার উচ্চতায় মুক্তিবেগ। আশা করি এটা তোমরা বুঝতে পারছো বা ফিল করতে পারছো। এটা যদি পৃষ্ঠ থেকে তোমরা মুক্তিবেগ বের করো তাহলে কিন্তু একদম ভুল, বিশাল বড় ভুল হবে। তাহলে ভি সমান কি হবে, রুট ওভার 2gm ভাগ আর প্লাস এইচ। আমরা যদি সবগুলো মান বসাই, 2gm এর মান কত, 6 গুণন 10⁻24 ভাগ আর এর মান 6.4 গুণন 10⁻6 প্লাস এইচ এর মান 700
গুণন 10⁻³ আমরা মান বসালে আমরা ভিই মুক্তিবেগ পাবো হলো 1058৭.6। হ্যাঁ, এত এত মিটার পার সেকেন্ড পাবো। এটা হলো আমরা মুক্তিবেগ পাবো কোথা থেকে? এইচ মিটার উচ্চতা থেকে। আর এইচ মিটার উচ্চতায় আমরা কৃত্রিম উপগ্রহের বেগ পাচ্ছি কত? ৭৫০ নয়, মানে ৭৫০০ নয়। তো তাহলে বলো তো এটা কি আমাদের মিলিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা নেই। তাহলে এখানে আমরা কি বুঝলাম? এখানে আমরা বুঝলাম যে 8 মিটার উচ্চতায় গিয়ে একটা রকেট আমরা, সরি, একটা কৃত্রিম উপগ্রহ আমরা নিক্ষেপ করছি, যার বেগ ছিল 8 মিটার উচ্চতায় ৭৫০৯ মিটার পার সেকেন্ড। আর এখানে হলো আমাদের ওই 8 মিটার উচ্চতা থেকে যদি মহাশূন্যে বিলীন হতে হয় কোনো বস্তু, তাহলে তার বেগ হতে হবে 10,587 মিটার পার সেকেন্ড। আমি দশমিকটাকে বাদ দিলাম, এবার করে ধরলাম আনুমানিকভাবে যে 10,587 মিটার পার সেকেন্ড যদি আমরা দিতে পারতাম, তাহলে এই কৃত্রিম উপগ্রহটা মহাশূন্যে মিলিয়ে যেত। বাট আমরা তো এখানে পাইছিল কত? 7,509 মিটার পার সেকেন্ড। তার কারণে কি এই কৃত্রিম উপগ্রহটা মিলিয়ে যাবে না। তাহলে কি লিখবা? মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। আশা করি এটা বুঝতে পারছো। এবং এর পরবর্তী আমরা যদি প্রবলেমটা দেখি, দিনাজপুর বোর্ড 23, এটার গ নাম্বার আমরা কিন্তু এখন পারবো, রাইট? গ নাম্বার কি বলছে? কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল। তো টি সমান আমরা কি বসাবো? 2π√r+h এর পুরো হোল কিউব ভাগ জিএম। দেখো এখানে আমরা এই সূত্র কেন বসালাম? কারণ আমাকে আর দেওয়া আছে, এইচ দেওয়া আছে, 200 কিলোমিটার উচ্চতায় নিয়ে গেছি, জি এর মান বসাবো, এম এর মান দেওয়া আছে, এগুলো বসালে আমরা পর্যায়কালটা পেয়ে যাব। যদি পর্যায়কালটা আমাদের 24 আওয়ারের সাথে মেলে কিনা এটা দেখবা। তো এটাকে আমি টি ড্যাশ নাম দিলাম। টি ড্যাশ সমান 24 আওয়ার যদি হয়, তাহলে পর্যায়কাল আচ্ছা, এখানে শুধু কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল, সরি, ভূস্থির তো চাইনি। সরি, এখানে তো আমাদের ভূস্থির চাইনি। ভূস্থির চাইলে তখন আমরা কম্পেয়ার করতাম। তো গ নাম্বার ছিল আমাদের এইটাই। ঘ নাম্বার কি বলছে? ঘ নাম্বার বলছে আমাদের যে উদ্দীপকের উপগ্রহটিকে মহাশূন্য পাঠানোর জন্য গতিশক্তির পরিবর্তন করতে হবে কিনা। তো এখন আমরা আবার আগেরটার মতো, এটা কিছুটা আগেরটার মতোই। দেখো এটা কিন্তু 23 সালে সব আসছে, এবং এইটা আমাদের বোর্ড বইয়ে যে আমরা যেসব আর কি থিওরি পড়ি, ওইখানে কিন্তু অত ডিটেলসে দেওয়া নেই। তো এই জন্য তোমাদের আমি এই সূত্রটাই, মুক্তিবেগ নির্ণয়ের সূত্রটা শিখিয়ে দিয়েছি। তাহলে আমরা এখানে বেসিক্যালি ঘটনা কি ঘটে? এটা হলো আমাদের ব্যাসার্ধ আর, এটা হলো পৃথিবীর ভর এম। তো এই ভূপৃষ্ঠ থেকে আমরা 200 কিলোমিটার উচ্চতায় যাই। উচ্চতায় গিয়ে একটা কৃত্রিম উপগ্রহ আমরা লঞ্চ করি এখানে, যাকে আমরা বেগ দিই। বেগ দেওয়া মানে কি দেওয়া? গতিশক্তি দেওয়া। তার মানে এই মুক্তিবেগ, এখানে সরি মুক্তিবেগ না, এখানে আমরা একটা বেগ দেই। সেই বেগটা কত? ইকে সমান ছিল আমাদের হলো 4.5 গুণন 10⁹ জুল। আমরা এই পরিমাণ শক্তিটাকে দিয়ে দিছি, বুঝছো? আচ্ছা, এখন আমাদের এখানে বলছে গতিশক্তি দেওয়া মানে কি? বেগ দেওয়া। এটা মনে রাখবা, গতিশক্তি দেওয়া মানে আর বেগ দেওয়া একই কথা। এখন বলছে মহাশূন্য পাঠানোর জন্য গতিশক্তির পরিবর্তন কত হবে। আচ্ছা বলো তো, আমরা যে মহাশূন্যে পাঠাবো, কোথা থেকে পাঠাবো? পৃষ্ঠ থেকে নাকি এইচ উচ্চতা থেকে? এইচ এর মান কত ছিল এখানে আমাদের? 200 কিলোমিটার। অবশ্যই আমরা 200 কিলোমিটার উচ্চতা থেকে এই বস্তুটাকে আমরা লঞ্চ করতেছি, বা এই কৃত্রিম উপগ্রহটাকে আমরা লঞ্চ করতেছি। তাহলে 200 কিলোমিটার উচ্চতা থেকে যেহেতু লঞ্চ করবো, তাহলে আমাদের মুক্তিবেগের হিসাবটা হবে 200 কিলোমিটার উচ্চতা থেকেই। খুবই সিম্পল হিসাব। কেন ভাইয়া মুক্তিবেগ কেন বের করবো? কারণ মহাশূন্যে পাঠানোর জন্য আমাদের যে গতিশক্তি লাগবে, সেই গতিশক্তির মধ্যে কে থাকবে বলতো? ভিই, মুক্তিবেগ থাকবে। আমরা গতিশক্তি সমান সূত্র কি জানি? হাফ এম ভি স্কয়ার না? তাহলে এখানে যেহেতু আমরা মহাশূন্যে পাঠাবো, মহাশূন্য পাঠানোর জন্য তো আমাদের একটা বেগ লাগবে। এই বেগের নামে কি? মুক্তিবেগ, ভিই। এবং ভি যদি পাই, তাহলে খুব সহজেই আমরা এখান থেকে ওই গতিশক্তিটা পেয়ে যাবো। এখানে এম হলো আমাদের গ্রহের ভর, আর ছোট হাতের এম হলো আমাদের এই কৃত্রিম উপগ্রহের ভর। তাহলে আমরা এখন কি বের করবো? ভিই বের করবো। তাহলে আমরা কি লিখবো? 200 কিলোমিটার উচ্চতায়, 200 কিলোমিটার উচ্চতায় মুক্তিবেগ। মুক্তিবেগ কেন? কারণ আমাকে বলছে মহাশূন্যে পাঠাতে, রাইট? তাহলে আমরা এখানে ভিই সমান কত পাবো? √2gm ভাগ r+h। ওকে, তাহলে এখান থেকে আমরা যে মানটা পাবো, যে ভিই সমান আমাদের কি আসবে বলতো? √2 গুণন জি গুণন এম এর মান ছিল 6 গুণন 10⁻24 ভাগ r+h। আর এর মান কত ছিল আমাদের? 6.4 গুণন 10⁻6 গুণন এইচ এর মান ছিল আমাদের 200 কিলোমিটারকে অবশ্যই মিটার করবো আমরা। ওকে, তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, আমাদের কত আসবে? √2 গুণন 6.673 10⁻11 গুণন 6 10⁻24 ভাগ
6.4 10⁶ প্লাস 200 10⁻3। তো এখানে আমাদের ভি এর মানটা আসলে আমাদের হলো 11,014.86 মিটার পার সেকেন্ড এত আসলো। এবং এখান থেকে আমরা যদি গতিশক্তি বের করি তাহলে ইকে ড্যাশ সমান কত পাবো, হাফ এম এই ভিই তারপর স্কোয়ার, রাইট? তাহলে এরপর আমরা স্কোয়ার করে দিলাম, গুণন এম এর মান কত ছিল আমাদের দেখো তো, এই কৃত্রিম উপগ্রহের ভরটা কত ছিল আমাদের 80 কেজি, 80/2। তাহলে এখান থেকে আমরা পাবো হলো ইকে ড্যাশ সমান আমরা পাবো 4.85 গুণন 10⁹ জুল। ঠিক আছে? তো এখন দেখো আমাদের মুক্তিবেগে বা মহাশূন্যে যদি যাইতে হয় তাহলে তার গতিশক্তি হতে হবে, মহাশূন্যে যাওয়ার জন্য গতিশক্তি, এটাকে লিখতে পারো মহাশূন্যে পাঠানোর জন্য গতিশক্তি, পাঠানোর জন্য গতিশক্তি গতিশক্তি হতে হবে এত জুল। যেহেতু মহাশূন্যে পাঠাবো তাহলে ভিটা আসবে মুক্তিবেগের ভি, তাহলে আমরা পাবো এত জুল। কিন্তু আমরা দিয়েছি কত, 4.5 গুণ 10⁹ জুল, তাহলে দুইটা কি সমান হয়েছে না? তাহলে এখন বলছে পরিবর্তন করতে হবে কিনা, অবশ্যই পরিবর্তন করতে হবে। 4.5 গুণ 10⁹ জুলকে একটু বাড়ায় 4.85 গুণ 10⁹ জুল করলে পারি কি হবে, এটা মহাশূন্যে চলে যাবে। আশা করি বুঝতে পারছো। তে এই যে মহাশূন্যে পাঠানো, এটা আমাদের 8 মিটার উচ্চতা থেকেও থাকতে পারে। কিভাবে প্রশ্ন থাকবে সেটাও তোমাদের বলে দিলাম। আগের অঙ্কে সরাসরি বেগ ছিল, এবার অঙ্কে বেগ না দিয়ে গতিশক্তি দিয়েছে, চেঞ্জটা শুধু এটাই। তো আশা করি এটা বুঝতে পারছো এবং এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। এখন আমি তোমাদের খুব বেশি প্রবলেম করাবো না, আমি শুধু তোমাদেরকে ডাইরেকশন দিয়ে দেবো, বাদ বাকি তোমরা নিজেরা করবা। কি বলছে, কোন একটি কাল্পনিক গ্রহের ভর পৃথিবীর ভরের সমান কিন্তু ব্যাসার্ধ দ্বিগুণ। তাহলে আমরা ধরে নিলাম এবার আমাদের দুইটা গ্রহ, তাহলে এটা একটা গ্রহ এবং আর একটা গ্রহ এর থেকে একটু বড়, দ্বিগুণ যেহেতু আমরা একটু আনুমানিক ভাবে ধরে একটু বড় আকার। এটা ধরো আমাদের পৃথিবী, আর এটা হলো আমাদের কাল্পনিক গ্রহ, কাল্পনিক গ্রহ। তো বলছে দুইটারই ভর সমান, তার মানে এটার ভর এম হলে এটার ভরও এম, আর এটার ব্যাসার্ধ আর, এটার মান দেওয়া আছে, তাহলে এটার ব্যাসার্ধ কি হবে, 2r হবে। ওকে, তো দুইটা থেকেই একটা, এখান থেকে আমাদের 9 কিলোমিটার/সেকেন্ড বেগে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে, এখান থেকে আমাদের 9 কিলোমিটার/সেকেন্ড বেগে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে। ক নম্বর বলছে পৃথিবীর মুক্তিবেগ বের করো। খুবই সহজ, এখানে পৃথিবীর মুক্তিবেগ ভি সমান সমান √2gm/r তোমরা বসালা, যেহেতু পৃষ্ঠ থেকে আর কি। তাহলে √2gm/r, জি এর মান বসাবা, এম এর মান দেওয়া আছে 5। তোমরা কিন্তু, আমরা জানি পৃথিবীর ভর 6 গুণ 10⁻²৪, বাট কখনো যদি আমাদের প্রশ্নে এরকম বা উদ্দীপকে এরকম মান দেওয়া থাকে নির্দিষ্ট, তাহলে তখন আমরা সেটাই ইউজ করবো। এখানে 5.97 ইউজ করবা, ব্যাসার্ধ 6.4 এটা ইউজ করলা, তাহলে এখান থেকে আমরা পৃথিবীর মুক্তিবেগ বের করবো। তো তারপরে আমাদের ঘ নাম্বার কি বলছে, আমাদের ঘ নাম্বার বলছে উদ্দীপকে নিক্ষিপ্ত বস্তু উভয় গ্রহে ফিরে আসবে কিনা। তাহলে এটা হলো আমাদের ধরো পৃথিবী থেকে নিক্ষেপ করা ছিল 9 কিলোমিটার/সেকেন্ড বেগে, তাহলে আমরা পৃথিবীর মুক্তিবেগ বের করে তার সাথে তুলনা করব। যদি এই 9 কিলোমিটার, যদি এই ভিই ইজ গ্রেটার দেন 9 কিলোমিটার হয়/সেকেন্ড হয়, তাহলে তো ফিরে আসবে, কারণ মুক্তিবেগ অনেক বেশি, কিন্তু আমরা 9 কিলোমিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করছি, ফলে সেটা ফিরে আসবে। আর 9 কিলোমিটার/আওয়ার যদি 9 কিলোমিটার/সেকেন্ড যদি মুক্তিবেগের থেকে বেশি হয়, তখন সেটা আর ফিরে আসবে না। ঠিক সেম ভাবে এটা আমাদের কাল্পনিক গ্রহ ছিল, কাল্পনিক গ্রহের আমাদের কি বের করতে হবে বলতো, কাল্পনিক গ্রহেরও আমাদের মুক্তিবেগ বের করতে হবে। সেক্ষেত্রে সূত্র কি আসবে, ভিই ড্যাশ সমান √2gm/r। এবার কি হবে, আর হবে 2r। কেন 2r, কারণ ওই মানটা আমরা এখানে বসায় দিব, দ্বিগুণ যেহেতু হয়েছে ওই মানটা এখানে বসায় দিব, এটা কিন্তু আবার সূত্রের 2r না। তাহলে এইভাবে এখানে আমরা নতুন মুক্তিবেগ পেয়ে যাব, মানে কাল্পনিক গ্রহের মুক্তিবেগ পেয়ে যাব। তারপর 9 কিলোমিটারের সাথে এটা তুলনা করব। তো এখান থেকে খুব সহজেই বলতে পারবো যে পৃথিবীতে ফিরে আসবে কি আসবে না, এই টাইপের গুলো। ওকে, নম্বর 22 কি বলছে, ঢাকার ভূপৃষ্ঠ হতে খাড়া 26,000 কিলোমিটার উপরে একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হলো। তাহলে ধরো আমরা ধরলাম এটা পৃথিবী ছিল, পৃথিবীরই এটা একটা অংশ, এটার নাম আমি ঢাকা দিলাম, বুঝছো? এই ঢাকা থেকে 26,000 কিলোমিটার উপরে, 26,000 কিলোমিটার উপরে একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হলো। পৃথিবীর ব্যাসার্ধ আর দেওয়া আছে এবং ভর দেওয়া আছে, এম দেওয়া আছে। ওকে ফাইন। ক নম্বর হচ্ছে কাক্ষীয় বেগ। কাক্ষীয় বেগ আর আমাদের রৈখিক বেগ আর শুধু বেগ একই সূত্র, ভি সমান সমান √gm/r+h, এই সূত্রটাই।
ওকে, আর এর মান দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে, এইচ অবশ্যই এগুলো কিলোমিটারকে আমরা মিটার করব, তাহলে এখান থেকে আমরা বেগটা পেয়ে যাব। সরি, আচ্ছা এটা তাহলে ঘ নাম্বার কি হবে? চট্টগ্রাম বোর্ডের ঘ নাম্বার কি হবে? বলতে উদ্দীপকের সবসময়, সরি উপগ্রহটিকে সবসময় ঢাকার উপর দেখা যাবে কি? তো ঢাকার এই যে উপগ্রহটা, এই উপগ্রহটাকে যদি ঢাকার উপর থাকতে হয় সব সময়, তাহলে এটার পর্যায়কাল বের করতে হবে। আচ্ছা ঢাকা এই স্থান থেকে একবার ঘুরে আবার তার আগের স্থানে আসতে কত সময় লাগবে? 24 ঘন্টা। আবার কৃত্রিম উপগ্রহ যদি এই স্থান থেকে ঘুরে আবার সে আগের স্থানে 24 ঘন্টা নেয়, তখনই তো আমাদের পর্যায়কাল কত হলো? 24। তখন সেটা হবে ভূস্থির। তখন হলে বলা যাবে যে হ্যাঁ ঢাকার উপর দেখা যাবে, যদি সেই কৃত্রিম উপগ্রহের পর্যায়কালটা আমাদের কি হয়? 24 ঘন্টা হয়। আর যদি 24 ঘন্টা না হয় তাহলে তো দেখা যাবে না। তার মানে এখানে বেসিক্যালি বের করতে হবে কি আমাদের? এই কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল। আমরা তো জানি ঢাকা 24 ঘন্টা একবার আগের জায়গায় ফিরে আসবে। এখন আমরা কৃত্রিম উপগ্রহের পর্যায়কালটা বের করবো। সেটা যদি 24 ঘন্টা হয়, তার মানে ওই কৃত্রিম উপগ্রহটা 24 ঘন্টা পর এখানে আসবে, তখন ঢাকা থেকে কৃত্রিম উপগ্রহটা তখনও দেখা যাবে। এই যে ভূপৃষ্ঠ থেকে খাড়া, আমরা তখন খাড়া উপরের দিকে তাকায় দেখবো যে হ্যাঁ ওখানে আমাদের কৃত্রিম উপগ্রহটা আছে। আর যদি পর্যায়কালটা 24 ঘন্টার কম বেশি হয়, তখন আর ওই কৃত্রিম উপগ্রহটাকে দেখা যাবে না। বুঝছো? তার মানে এখানে আমাদের কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল টি সমান বের করতে হবে। টি সমান সূত্র কি এখানে? আমরা চাইলে পারে ওই যে 2 পাই আর প্লাস এইচ ভাগ বি, এটাতেও করতে পারি, অথবা 2 পাই √ জি এম, সরি 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 সরি, উপরে ছিল আমাদের আর প্লাস এইচ এর উপর হোল কিউব, আর নিচে ছিল আমাদের জিএম, এটাতেও করতে পারি। যদি 24 ঘন্টা হয় তাহলে দেখা যাবে, আর 24 ঘন্টার কম বা বেশি হলে দেখা যাবে না। তো এটাই ছিল আমাদের এখানকার প্রবলেম। আশা করি বুঝতে পারছো যে 5 কেজি ভরের একটি বস্তু ভূপৃষ্ঠ হতে মুক্তিবেগে নিক্ষেপ করায়। তার মানে ধরো এটা ছিল আমাদের ভূপৃষ্ঠ, এখান থেকে মুক্তিবেগে নিক্ষেপ করছি আমরা একটা 5 কেজি ভরের বস্তুকে। আচ্ছা, সেটি মহাশূন্যের অন্য একটি গ্রহে পৌঁছায় যার ভর, তার মানে এটা যখন মহাশূন্যে চলে যায় তখন সেটা অন্য একটা গ্রহের মধ্যে চলে যায়। বুঝছো? মানে এই পৃথিবীর যে ছিল ক্ষেত্র ছিল, সেই ক্ষেত্রের বাইরে অন্য একটা গ্রহ ছিল, ওই গ্রহের ক্ষেত্রে আবার সে চলে যায়। এবং বলতে সেই গ্রহের ভর পৃথিবীর ভর 16 গুণ। তার মানে এটা হলো এম ড্যাশ বললাম, সেটা হলো পৃথিবীর ভর যদি আমরা এম ধরি তাহলে সেটা হবে 16 × এম। ওকে, এবং বলছে ব্যাস পৃথিবীর ব্যাসার্ধের 8 গুণ। তাহলে এটার ব্যাস হলো আমরা কি দিতে পারি বলতো? 2r ড্যাশ। কারণ আমরা জানি ব্যাস মানে হলো ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে 2r ড্যাশ সমান হলো পৃথিবীর ব্যাসার্ধ হলো আর, তার মানে এই আর এর 8 গুণ। এখানে একটু ভালো করে উঠবো, আমি কিন্তু ওই ব্যাস ডায়ামিটার না লিখে আমি একবার লিখে দিচ্ছি 2r। তার মানে এই ব্যাস সমান ব্যাসার্ধ ছিল আর, তার 8 গুণ। তাহলে এখান থেকে আমরা আর ড্যাশ সমান কি পেয়ে যাচ্ছি বলতো? 4r পেয়ে যাচ্ছি। ওকে, এই হলো আমাদের সম্পর্ক। উদ্দীপক দেখে আমরা বুঝতে পারতেছি। ক নাম্বার বলছে অন্য গ্রহের পৃষ্ঠ অভিকর্ষ স্তর, এটা আমরা ভিডিও পার্ট 1 দেখলে পারি, এটা আমরা পেয়ে যাব। ঘ নাম্বার কি বলছে, বা সরি খ নাম্বার কি বলছে? যে উদ্দীপকে উল্লেখিত বস্তুটি ভর অর্ধেক। তার মানে এখানে ছিল 5 কেজি, এখানে হলো 5 কেজি ভর। এটা যখন অন্য গ্রহে চলে গেছে, এই অন্য গ্রহে যখন চলে গেছে তখন তার ভর 2.5 কেজি করছে। তো আমরা তো জানি যে মুক্তিবেগ কখনোই আমাদের নিক্ষিপ্ত বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না। তো সেটা অর্ধেক করুক, আমাদের কোনো সমস্যা নেই। তারপর কি বলছে? ওই বস্তুটিকে পুনরায় অন্য গ্রহটি হতে মহাশূন্যে নিক্ষেপ করে। এখন অন্য গ্রহ মানে কোনটা? এটা সে অন্য গ্রহ ছিল। তো আমরা অন্য গ্রহটা আঁকাই, এবং অন্য গ্রহের আমাদের ভর ছিল হলো 16 × এম। অন্য গ্রহের আমাদের ব্যাসার্ধ ছিল হলো 4 × আর, রাইট? অন্য গ্রহটি হতে মহাশূন্যে, তাহলে অন্য গ্রহের ক্ষেত্রের বাইরে হবে মহাশূন্য। মুক্তিবেগ ভূপৃষ্ঠের মুক্তিবেগের সমান হবে কি? তাহলে এই অন্য গ্রহের মুক্তিবেগকে আমি ভিই ড্যাশ দিলাম। ভি ড্যাশ সমান কি হবে? √2 GM ড্যাশ ভাগ আর ড্যাশ। ওকে, আর পৃথিবীর আমরা এবার তুলনা করব যেহেতু, তাহলে পৃথিবীর মুক্তিবেগের ক্ষেত্রে আমাদের সূত্র কি ছিল? ভিই সমান ছিল √2 GM ভাগ আর। ওকে, তো এবার আমি কি করব? দুইটার মধ্যে তুলনা করে আলাদা করে তোমরা বের করতে পারো, যেহেতু যে যেভাবে পারো বের করতে পারো। কিভাবে ভাইয়া? এই যে এখানে এম এর মান দেওয়া আছে, কেউ চাইলে পারে এম ড্যাশ সমান 16 × এম এর মান দেওয়া ছিল 6 × 10⁻²৪, এইভাবেও করতে পারো। আর এখানে আর ড্যাশ সমান কি আসবে? আর ড্যাশ সমান আসবে হলো আর 6.4 × 10⁻কিলোমিটার, কি মিটার করবো 6 মিটার × 4। এইভাবে করে এখানে মান তুমি বসাই দিবে, এই সবগুলো এম ড্যাশ আর ড্যাশের মান বসা দিলে এখানে একটা মান পাবা। আর ভি এর মান কিভাবে বের করবা? √2 × জি এর মান বসাবা, এম এর মান পৃথিবীর ভর, আর আর এর মান বসা দিলে এখানে একটা মান পাবা। তার মানে তারপর তোমার দুইটার মানের মধ্যে তুলনা করতে হবে যে দুটো আসলে সমান হয় কিনা, তাহলে আলাদা। অথবা দুইটা সমীকরণ ভাগ করলেও আরো ইজিলি হয়ে যেত, বাট তোমরা নর্মালি করো, কোনো সমস্যা নেই। সিকিউ যেহেতু, এমসিকিউ হলে আমরা ভাগ করে আরো শর্ট করে করতে পারতাম।
ওকে, নেক্সট আমরা যদি দেখি, এখানে বলছে পৃথিবীর পৃষ্ঠ থেকে এত কিলোমিটার উচ্চতায় বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপিত। এটি আন্ডার 19 বিশ্বকাপ ক্রিকেট খেলা সম্প্রচারের জন্য নির্ধারিত। তাহলে এটা হলো ধরো আমাদের পৃথিবী, এই পৃথিবীর পৃষ্ঠ থেকে আহ, কত কিলোমিটার, 3.6 × 10⁴ কিলোমিটার উচ্চতায় একটা হলো স্যাটেলাইট আছে। এই হলো আমাদের প্রশ্ন। এই স্যাটেলাইটটা আন্ডার 19 খেলা বিশ্বকাপ খেলা সম্প্রচারের জন্য এটা হলো আর কি নির্ধারিত করা হয়েছে। ক নাম্বার বলছে স্যাটেলাইটের রৈখিক বেগ, এটা তো পারবোই আমরা, ভি সমান সমান রুট ওভার জিএম ভাগ আর প্লাস এইচ, এটা তো আমরা পারবোই গ নাম্বারটা, ভি সমান সমান রুট ওভার জিএম ভাগ আর প্লাস এইচ। এখান থেকে আর এর মান দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে, এম এর মান তো আমরা জানি, এখানে যেহেতু দেওয়া নেই তাহলে এম এর মান আমাদের মুখস্থটা বসাইতে হবে, তাহলে আমরা কিন্তু এটা পারবো। এই জন্য তোমাকে সবসময় ভর এগুলো কিন্তু মুখস্থ করে যাইতে হবে, রিস্ক নেওয়া যাবে না। খ নাম্বার কি বলছে, যে উদ্দীপকে উল্লেখিত উপগ্রহটি আন্ডার 19 বিশ্বকাপ ম্যাচগুলোর জন্য সম্প্রচারে সক্ষম কিনা। যেহেতু এটা পৃথিবীতে হচ্ছে, তার পৃথিবীর পর্যায়কাল 24 ঘন্টা, তাহলে আমরা এখন কি বের করব, ওই যে গ্রহটা আছে, সরি স্যাটেলাইটটা আছে, স্যাটেলাইটের পর্যায়কাল টি বের করবো। টি সমান কি হবে, 2 পাই রুট ওভার আর প্লাস এইচ এরপরে হোল কিউব ভাগ জিএম। এইটা যদি আমাদের 24 ঘন্টা হয় তাহলে আমাদের ই করবে সম্প্রসারণ সক্ষম, আর যদি না হয় তাহলে আহ, সম্প্রচার সক্ষম না। তার মানে এটার পর্যায়কাল আমাদের বের করতে হবে, বুঝছো? যদি 24 ঘন্টায়, তার মানে হ্যাঁ আমাদের বুঝতে হবে যে ধর এটা হলো আমাদের এখানে আন্ডার 19 খেলা হচ্ছে, এখানে আমাদের সেই স্যাটেলাইটটা আছে। এই আন্ডার 19 খেলা যতটুকু দূরত্ব, মানে যে টাইমে যতটুকু দূরত্ব যায়, সেই পর্যায়কাল মানে কৃত্রিম উপগ্রহটা সেম একদম এর এর বরাবর খাড়া, যেহেতু পর্যায়কাল সেম, খাড়া সেম ভাবে আমাদের যাবে। ওকে, তার মানে দুই দিনের পর্যায়কাল সেম থাকবে সবসময়, এটা খেয়াল রাখবা। তাহলে তো এখান থেকে আমরা পর্যায়কাল বের করতে পারি, তো ওকে হয়ে গেছে। যদি পর্যায়কাল সমান হয় তাহলে দেখা যাবে সক্ষম, আর না হলে পারে সক্ষম নয়। ওকে, এরপরে আমরা কি করব, এটা হলো আমাদের এখানকার লাস্ট প্রবলেম। এখানে আমাদের কি বলছে, যে একটি মহাজাগতিক বস্তু, মহাজাগতিক মানে মহাবিশ্বের যে কোনো একটা ধরো বস্তু, ব্যাসার্ধ ভর তোমাকে দেওয়া আছে, মহাকর্ষ ধ্রুবক দেওয়া আছে, বলছে একটি ধূমকেতুর আঘাতে। তো ধরো এটা হলো আমাদের একটা মহাজাগতিক বস্তু, এটা ধরো একটা ধূমকেতু আমাদের, বুঝছো? এটা ধরো একটা ধূমকেতু আসতেছে, হ্যালির ধূমকেতু, 73 বছর পর পর আসে না, ধরো এটা একটা হ্যালির ধূমকেতু আসতেছে। এই ধূমকেতু এসে একে 8 ভাগে ভাগ করছে, 8টি সমান খণ্ডে, তাহলে 1টি 2টি 3টি 4টে, আমার সমান না হলেও তোমরা ভেবে নিবা এই 4টা কিন্তু একদম সমান খণ্ডে, সরি 8টা কিন্তু সমান খণ্ডে ভাগ করা হয়েছে। ক নাম্বার বলছে মহাজাগতিক বস্তুর পৃষ্ঠে মধ্যাকর্ষ ত্বরণ মানে আমাদের অভিকর্ষ ত্বরণ বের করতে বলছে। ঘ নাম্বার বলছে প্রতিটি খণ্ডের মুক্তিবেগ মূল খণ্ডটির মুক্তিবেগের সমান হবে কিনা। আচ্ছা বলো তো, মুক্তিবেগ বের করতে গেলে আমাদের কি লাগে, ভি সমান সমান রুট ওভার 2 GM আকার, এটা হলো আমাদের মুক্তিবেগের সূত্র। তার মানে আমাদের ভর লাগবে এবং ব্যাসার্ধ আর লাগবে। তো এখানে আমাদের এই যে বস্তুটির কি ব্যাসার্ধ দেওয়া ছিল আর, এবং এখানে আমাদের ভর দেওয়া ছিল এম। এই এমটাই কিন্তু 8টা খণ্ডে ভাগ হয়েছে, তার মানে প্রত্যেকটা খণ্ডের ভর কত হবে, M/8, 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 এরকম করে কিন্তু প্রত্যেকটা খণ্ডের হবে। আবার মজার ব্যাপার হলো, এটার ব্যাসার্ধ আমরা যদি আর ধরে নিই, আমরা এগুলো মান বসাবো না, আমরা মান না বসায় ব্যাসার্ধ ধরে নেবো আর। তাহলে এইটার ব্যাসার্ধ ছোট হাতের আর ধরলাম। এই দুইটার ক্ষেত্রে আমরা এখন কিভাবে ব্যাসার্ধ বের করতে পারি, দেখো এখানে আমাদের যে এম ভরের বস্তুটা ছিল তার আয়তন আর 8টা খণ্ডের আয়তন কিন্তু সমান, তার মানে আমরা এখানে বসাতে পারি 4/3 পাই আর কিউব সমান এখানে এন গুণন প্রত্যেকটা আয়তন কত, 4/3 পাই ছোট হাতের আর কিউব। এটা তো আমরা জানি, এটা আমরা অনেক কাজে আমরা লাগাতে পারি। তাহলে এই পাশে 4/3 কাটা গেলে এখান থেকে আমরা সরাসরি যদি লিখি তাহলে দেখবো যে আমাদের আর সমান আসবে হলো R/2 আসবে। দেখ ক্যালকুলেশন করে, এটা কাটা গেল, আমাদের কি আসবে, আচ্ছা তোমাদের একটু ভেঙেই দেখাই। Wait, তাহলে এখানে আমাদের আর কিউব সমান কি আসলো, আর কিউব সমান আসলো হলো আর কিউব বড় হাতের আর কিউব ভাগ এন, এটা আসলো। এই আর কিউব আর সমান সমান আমাদের কি আসতেছে, তাহলে আর ভাগ কিউবিক রুট এন, রাইট? তার মান কত ছিল আমাদের, আরই ছিল ধরো, আর এখানে 8, এটার মান কত 2, তার মানে কি আসতেছে আমাদের এই যে ছোট হাতের ব্যাসার্ধ, মানে প্রত্যেকটি এর যে ব্যাসার্ধ সেটা কত আসলো আমাদের, R/2 আসলো। এই বড় যে আমাদের ভরটা ছিল তার অর্ধেক, ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি। এবার আমাকে বলছে প্রতিটি খণ্ডের মুক্তিবেগ মূল বস্তুটির মুক্তিবেগের 1/8 হবে কিনা। তাহলে মূল খণ্ডটির মুক্তিবেগ ছিল এটা, এখন আমরা ছোটটারটা বের করবো। তাহলে এটা আমি VE দিলাম, এটা আমি V ড্যাশ দিলাম, এটা সমান কি আসবে, রুট ওভার 2G
এম এর মান কি আসবে m/8, তাহলে m/8 বসায় দিলাম, 8 হরে চলে গেল। আর r এর মান কি আসলো r/2, তাহলে r/2 আমরা উপরে তুলে দিলাম, রাইট। তাহলে এখানে কি আসলো আমাদের দেখো তো, এটা আসলো আমাদের 1/2 মানে gm/2r, এটা কিন্তু আমাদের আসলো, হ্যাঁ gm/2r, হ্যাঁ। তাহলে এবার আমরা দুইটার মধ্যে কি করব, একটু ভাগ করব, একটা দুটো সমীকরণ ভাগ করে দেখি না কি আসে। তাহলে আমরা পাবো ভিই ভাগ ভিই ড্যাশ সমান রুট ওভার gm ভাগ রুট ওভার 2gm ভাগ রুট ওভার r গুণন রুট ওভার রুট ওভার 2, মানে এই হরের ইটাকে আমি আলাদা করে লিখলাম, ভাগ রুট ওভার gm। তাহলে দেখো তো রুট ওভার আর কাটা গেল, এখানে রুট ওভার জিএম কাটা যাবে, থাকবে হলো উপরে রুট ওভার 2, তাহলে রুট ওভার 2 গুণন রুট ওভার 2 মানে কত 2। তাহলে এখানে ভিই সমান আসছে কত 2 গুণন ভি ড্যাশ। তার মানে আমাদের মূল যে খণ্ড ছিল সেই, বা মূল যে মহাজাগতিক বস্তুটি ছিল, তার মুক্তিবেগটা হলো আমাদের প্রত্যেকটি খণ্ডের কয় গুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে কিন্তু, রাইট। তো এখানে আমাদের বলতে প্রতিটি খণ্ডের মুক্তিবেগ, সরি, তাহলে আমাদের প্রতিটি খণ্ডের মুক্তিবেগ বের করতে হবে। তার মানে ভিই ড্যাশ সমান আসতেছে আমাদের v/2। প্রতিটি খণ্ডের মুক্তিবেগ মূল খণ্ডের কি 1/8 হলো, হলো না, মূল খণ্ডের অর্ধেক হয়েছে, এই যে মূল খণ্ডের মুক্তিবেগের অর্ধেক হয়েছে, তার মানে 1/8 হবে না। তোমরা এইভাবে বের করতে পারো, অথবা তোমরা চাইলে আলাদা করে প্রত্যেকটার মান স্পেশালি এখানে বের করতে পারতা, মানে হলো 2gm এর মান বসায় দিতা, আর এর মান বসায় দিতা, তাহলে এখানে একটা ভি পাইতা। আবার ভি ড্যাশ সমানও এইভাবে তোমরা মান বসায় দিতে পারতা, এই যে এম এর মান আর এর মান বসায় দিলে একটা মান পাইতে, তারপর দুইটা মান ভাগ করে দেখা দিতা যে আসলে 1/8 হয় কিনা। যেভাবে করবা সেভাবে ঠিক, তুমি যেভাবে কমফোর্টেবল হও সেভাবেই করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আজকে এখানেই শেষ, এখানে আমাদের মহাকর্ষ অভিকর্ষ শেষ। ইনশাল্লাহ নেক্সট ভিডিও খুব দ্রুত আসবে। আমি চেষ্টা করব এই মাসের 15 থেকে 20 দিনের মধ্যে বাকি যেগুলো অধ্যায় আছে সেগুলো শেষ করে দেওয়ার।